তাহলে শুরু করি না? উপস্থিতি কম মনে হচ্ছে আজকে। আজকে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এই চ্যাপ্টার থেকে 11টা কোশ্চেন থাকবে। 11টা কোশ্চেন থাকবে এবং এটা হচ্ছে ইম্পর্টেন্ট এই জন্য যে এটার ইম্প্যাক্ট অনেক বেশি টেস্টিং এর জগতে। যেমন এটা হচ্ছে টেস্ট কেস ডিজাইন টেকনিক্স। সো কতভাবে টেস্ট কেস ডিজাইন করা যেতে পারে বিভিন্ন ডকুমেন্টস এর উপর ভিত্তি করে আমরা সেগুলো শিখব। তো আমরা দেখি প্রথমে হচ্ছে এজেন্ডা 6টা এখানে। একটা হলো যে টেস্ট কেস ডিজাইন, categories of test case design techniques, black box technique, white box technique, experience based technique and choosing test technique. মানে প্রথম দিকে আমরা দেখব হচ্ছে টেস্ট কেস কিভাবে ডিজাইন করতে হয়, তারপরে আমরা হোয়াইট বক্স টেস্টিং শিখব, তারপরে ব্ল্যাক বক্স, তারপর হোয়াইট বক্স আর এক্সপেরিয়েন্স বেসড। এগুলো কিন্তু চ্যাপ্টার গুলো বেশ বড়, তার জন্য 3টা স্লাইডে ভাগ করা হয়েছে, মানে একটা স্লাইড আপ করতে একটু কষ্ট হতো, যার জন্য 3টা ভাগ করে নিয়েছি আমি চ্যাপ্টার 4 কে। So deriving test case from requirements, আমরা প্রথম শুরু করি হচ্ছে রিকোয়ারমেন্টস স্পেসিফিকেশন থেকে টেস্ট কেস ডিজাইন শুরু করি। So deriving test case must be a controlled process. কেন কন্ট্রোল প্রসেস? আমি যদি আমার খেয়াল মতো খুশি মতো যদি টেস্ট কেস ডিজাইন করি তাহলে তার কোনো স্ট্যান্ডার্ড থাকবে না, আমি জানবো না আসলে যে অ্যাডুকেট হয়েছে কিনা। টেস্ট কেস ক্যান বি ক্রিয়েটেড ইন আ ফর্মাল ওয়ে অর অ্যান ইনফর্মাল ওয়ে। So formal way, this is called methodical approach, and informal way, that is called experience based techniques, depending on the project dimensions and on the maturity of the process in use. Test cases should be traceable. প্রত্যেকটা টেস্ট কেস যেন ট্রেস করে আমরা পেতে পারি, মানে তার জন্য একদম প্রত্যেকটা টেস্ট কেসের ইউনিক আইডেন্টিফায়ার আমরা বলেছিলাম, মনে আছে টেস্ট কেস টেমপ্লেটে ইউনিক আইডেন্টিফায়ার? জি স্যার। বাট সেই আইডিটাকে এমন ভাবে মানে ফরমেশনটা করতে হবে যাতে করে আইডির ভিতরেই যেন ট্রেসেবিলিটিটা বোঝা যায়। আপনি ইচ্ছা করলে একদম 1 2 3 করে কাউন্ট করতেই পারেন, কিন্তু ওই নাম্বার দেখলে তো আসলে বোঝা যাবে না। এই জন্য ভালো হচ্ছে কোনো প্রজেক্টের প্রিফিক্স ইউজ করা, তারপরে স্ল্যাশ দিয়ে অথবা ফরম্যাট নিজের মতো করে নেওয়ার জন্য। তারপরে হচ্ছে কোনো মডিউলের বা সাবসিস্টেমের কিছু অংশ দেওয়া, তারপর মডিউল, তারপরে হচ্ছে একদম ইউনিট টেস্ট কেসের যে ইউনিট গুলো আছে সেখানের নাম দিয়ে পরে একটা সিরিয়াল নাম্বার দিতে পারেন, যাতে করে আইডিটা দেখলে পুরাটা ট্রেসেবিলিটি যেন হয়। সো টেস্ট কেস গুলাকে আমরা কেন আইডেন্টিফাই করি? টেস্ট কেস গুলাকে নর্মালি বা সিকোয়েন্সিয়ালি চিন্তা করতে পারেন, টেস্ট কেস গুলাকে সিনারিও বেসড স্যুট বানাতে পারেন, যাতে করে একটা গ্রুপ অফ টেস্ট কেস একসাথে রান করলে, তার মানে এই নাম্বারিং গুলো খুব ইম্পর্টেন্ট ট্রেসেবিলিটির জন্য। কিছু টার্মিনোলজি এখানে আছে, যেমন টেস্ট অবজেক্ট। কি জিনিস? টেস্ট অবজেক্টস হচ্ছে যেগুলো আমি টেস্ট করব।
মানে প্রথমে আমরা টেস্ট অবজেক্ট বললেই মনে হয় যে একটা সফটওয়্যার, আর সফটওয়্যার মানে আমরা মনে করি যে এক্সিকিউটেবল ফাইল, তাই না, যেটা এক্সিকিউট করবে আমার পারপাস ফুলফিল করার জন্য। হ্যাঁ, অবশ্য সেটাও টেস্ট অবজেক্ট। এছাড়াও এই টেস্ট আর্টিফ্যাক্ট যত কিছু আছে, ইভেন একটা ইউজার ম্যানুয়াল, সেটাও আমার কাছে সফটওয়্যারই একটা পার্ট। হ্যাঁ, তো একটা পিচ অফ সফটওয়্যার, তারপরে হচ্ছে ডকুমেন্টস, হ্যাঁ ডকুমেন্টস, তারপর অল দ্য প্রসেস, এগুলো সবই হচ্ছে আমাদের টেস্ট অবজেক্ট। এবার টেস্ট কন্ডিশন কি? কোনো একটা ইভেন্ট বা কোনো একটা আইটেম যেটা ট্রিগার করে, কোনো একটা ফাংশন, হ্যাঁ, যে কোনো একটা ট্রানজেকশনস, কোনো একটা সিস্টেম এলিমেন্ট যেটা ট্রিগার করে কোনো একটা টেস্ট কেস এক্সিকিউট করার জন্য। টেস্ট ক্রাইটেরিয়া আপনারা সবাই জানেন, টেস্ট ক্রাইটেরিয়া পাস ফেল করার ক্রাইটেরিয়া। তার মানে কোন কি করলে আমরা বুঝবো যেটা পাস করেছে আর কি করলে ফেল করছে। টেস্ট কেস ডিজাইন টেমপ্লেটস, যেটা আছে টেস্ট কেস টেমপ্লেট, মনে আছে কি কি ছিল জানো? তৌসিফ বলেন তো, তৌসিফ অনেকদিন পরে আসলে মনে হচ্ছে। ক্লাস করি রেগুলার, হুম, ক্লাস করা হয় রেগুলার। তাই না? বলেন তো আপনি যে টেস্ট কেস টেমপ্লেট কি কি আছে জানো? এগুলো হয়তো বলতে পারবো না, কয়েকটা বলতে পারবো। বলেন। আইডেন্টিফায়ার থাকে, প্রি কন্ডিশন থাকে, হুম, আর তারপরে হচ্ছে আপনার ওই এক্সপেক্টেড রেজাল্ট থাকে, অ্যাকচুয়াল যে রেজাল্টটা থাকে ওটা থাকে, আর যেটা হচ্ছে আপনার অ্যাকচুয়াল রেজাল্ট কি টেস্ট কেসে থাকে? অ্যাকচুয়াল রেজাল্ট অ্যাকচুয়াল রেজাল্ট বলতে গেলে হচ্ছে যেটা আর কি ইয়া করবে আর কি, মানে কন্ডিশন যেটা ওইটা মিন করছি আর কি। না, আপনি বলেন না এক্সপেক্টেড রেজাল্ট। ও হ্যাঁ, এক্সপেক্টেড রেজাল্ট থাকে। অ্যাকচুয়াল রেজাল্ট কি থাকে টেস্ট কেসে? মানে যেটা মিট করবে আর কি, মানে যেই ইয়াটা কন্ডিশনটা ওইটা। সেটা তো এক্সপেক্টেড রেজাল্ট বলতে পারি। আর কি কি যেন, যেমন কতগুলো বিরক্তি শব্দের মতো বলতে পারতেন, তাই না? প্রি কন্ডিশন মানে পোস্ট কন্ডিশন, এটা তো মনে রাখার ব্যাপার আছে। কতগুলা হচ্ছে অপোজিট আছে, এটা হচ্ছে প্রি কন্ডিশন, এটা পোস্ট কন্ডিশন। আর ইনপুট ভ্যালুস, তার মানে এক্সপেক্টেড আউটকাম, ইনপুটের উপর এক্সপেক্টেড আউটকাম করি, তাই না? এই চারটাতে আইডেন্টিফায়ার, এই পাঁচটাতে এমনি নর্মালি বলে দেওয়া যায়। তারপরে হচ্ছে কুলসুম বলেন তো বাকিগুলা। আপনার ডিপেন্ডেন্সি আছে হুম, কিনা সেটা মেনশন করতে পারি। ডিপেন্ডেন্সি আছে কিনা না, আপনি বলবেন যে ডিপেন্ডেন্সি অন আদার টেস্ট কেসেস। হ্যাঁ, ডিপেন্ডেন্সি অন আদার টেস্ট কেসেস ওটা মেনশন করা থাকবে। আর সেই কন্ডিশনটা টেস্ট করার জন্য কি কি রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হবে সেটা মেনশন করা থাকবে। না, একদম এটা কিন্তু আইট্রিপল স্ট্যান্ডার্ড কথাবার্তা, আমরা নিজেদের মতো করে বানিয়ে বানিয়ে বলা যাবে না। যে পয়েন্টগুলা আলোচনা করা দরকার সে পয়েন্টগুলো মনে রাখতে হবে। রাকিব হাসান রাতুল বলেন তো। স্যার ভুলে গেছেন? স্যার ইউনিক আইডি থাকবে স্যার, সেটা তো ওটা স্যার তো বলা বলছেন। হয়ে গেছে, যেগুলা বাদ বাকিগুলো বলেন। স্যার রিকোয়ারমেন্টস থাকবে স্যার। রিকোয়ারমেন্টস, স্যার ইনপুট ভ্যালুস থাকতে পারে স্যার। ইনপুট ভ্যালুজ বলা হয়ে গেছে। ইনপুট ভ্যালুজ, এক্সপেক্টেড আউটকাম বা পোস্ট, হ্যাঁ, তারপর প্রি কন্ডিশন, পোস্ট কন্ডিশন, এটা বলা হয়ে গেছে। আর কি থাকবে? ডিপেন্ডেন্সিস স্যার। হুম, স্যার ডিপেন্ডেন্সিস। ডিপেন্ডেন্সি, আপনারা পড়াশোনা করছেন না, তার মানে বোঝা যাচ্ছে পড়াশোনা করছেন না রাকিব।
স্যার এত সহজ হবে না অ্যাকচুয়ালি তো স্যার বিষয়গুলা, পড়াশোনা না লাস্ট করলে। দুইটা ক্লাস স্যার করতে পারি না স্যার, আমার একটা পায়ের সার্জারি করেছিলাম স্যার, সেজন্য স্যার বেড রেস্টে ছিলাম স্যার কয়েকদিন। একদম মোবাইল নিয়ে বেডে শুয়ে শুয়ে তো ক্লাস করে, সারাদিন তার বেডে শুয়ে থাকাও তো যন্ত্রণা, তাই না? স্যার মানে ওই দুইটা দিন করতে পারি না আর কি, ওই যে শনি রবিবার লাস্ট যে দুইটা আচ্ছা। দিন ছিল। আর বুধবার ছিলাম স্যার, এক্সাম দিছিলাম, কিন্তু স্যার ওই ভিতরে ক্লাস হয়নি স্যার। হুম না, বুধবারে আমি ওই যে আমার ওয়াইফাই সমস্যা ছিল। আচ্ছা, আমাদের এই স্লাইডটা আপনারা দেখছেন, তাই না? জি স্যার। এই দেখেন কত কিছু, যে ডায়নামিক এন্ড স্ট্যাটিক। আমরা স্ট্যাটিক মোটামুটি পড়েই আসলাম গত চ্যাপ্টারে, রিভিউ, হ্যাঁ, তারপর কন্ট্রোল ফ্লো অ্যানালাইসিস, ডেটা ফ্লো অ্যানালাইসিস, কম্পিউটার ম্যাট্রিক্স অ্যানালাইজার, এই জিনিসগুলো আমরা স্ট্যাটিক টেকনিক্স পড়ে আসছি। এবার সে ডাইনামিকের মধ্যে আসলে তিনটা ভাগ আছে, একটা হচ্ছে ব্ল্যাক বক্স, হোয়াইট বক্স এন্ড এক্সপেরিয়েন্স বেসড। ব্ল্যাক বক্সের মধ্যে আবার 5টা ডিভিশন আছে, আসলে 5টা মেথড। ডিভিশন বলা যায় না, এটাকে মেথড। ব্ল্যাক বক্সে অনেকগুলো মেথড আছে, 5টা মেথড। সেই মেথড গুলা দিয়ে আমরা টেস্ট কেস কিভাবে ডিজাইন করব সেটা আমরা শিখব। এক্সপেরিয়েন্স বেসড টেকনিক্স কখন কিভাবে ব্যবহার করতে হয় এবং আপনি ব্যবহার করার জন্য যে পরিবেশ, সে পরিবেশটা বুঝতে হবে। তারপরে হচ্ছে এক্সপেরিয়েন্স বেসড, কি বলে, হোয়াইট বক্স টেস্টিং এর মধ্যে অনেকগুলো কাভারেজ নিয়ে আলোচনা করব আমরা। এর আগে বলেছিলাম যে কাভারেজ, যেমন স্টেটমেন্ট কাভারেজ, ব্রাঞ্চ কাভারেজ, কন্ডিশন কাভারেজ, পাথ কাভারেজ, এগুলো কিন্তু কন্ট্রোল ফ্লো গ্রাফ দিয়ে আমরা পড়তে হবে। সো কন্ট্রোল ফ্লো গ্রাফটা এই জন্য ইম্পর্টেন্ট। আপনারা যদি কন্ট্রোল ফ্লো গ্রাফ সম্পর্কে যারা ক্লাস করেন নাই, তারা একটু রিক্যাপ করার জন্য আপনারা নিজেরাই বসতে পারেন, যাতে করে কন্ট্রোল ফ্লো না বুঝলে এই হোয়াইট বক্স টেস্টিং বোঝা মুশকিল। এনিওয়ে, আমরা যাই হচ্ছে আমাদের ব্ল্যাক বক্স টেকনিক। ব্ল্যাক বক্স মানে কি, কে বলতে পারবে ব্ল্যাক বক্স কাকে বলে? যার ভিতরটা দেখা যায় না স্যার। হ্যাঁ, যার ভিতরটা দেখা যায় না। ব্ল্যাক বক্স আমরা কবে শুনেছি প্রথম জীবনে? স্যার প্লেনে একটা ব্ল্যাক বক্স থাকে স্যার, এটা কারেক্ট, প্লেনে, এরোপ্লেনে হচ্ছে আমাদের ব্ল্যাক বক্স থাকে। এই যে কয়েকদিন আগে ভারতের কি বলে প্রতিরক্ষা বিপিন রাওয়াত, চিফ প্রতিরক্ষা অফ স্টাফ প্রধান বলা স্যার। হয় না, চিফ অফ প্রতিরক্ষা প্রধান, উনি হেলিকপ্টার ক্র্যাশে মারা গেল। এখন ব্ল্যাক বক্সটা নিয়ে তারা তথ্য উদ্ধার করার জন্য নিয়ে গেছে, যে কিভাবে কি হলো, কেন। তো ব্ল্যাক বক্স মানে হচ্ছে বাইরে থেকে দেখা যাবে না। ব্ল্যাক বক্স মানেই হচ্ছে আমি কাউকে একটা কাজ দিয়েছি, সে কিভাবে কাজটা করবে, আই এম নট ইন্টারেস্টেড টু সি, খোঁজও নিতে যাব না। আমি দেখবো যে কাজ দিয়েছি, কাজ হয়েছে কিনা। তারপর আমি যখন ইনপুট দিয়েছি, আমার এক্সপেক্টেড আউটপুট যদি পাই, তাহলে আমরা বলবো পাস, আদারওয়াইজ ফেল। এবং কেন ফেল করছে, আই ডোন্ট ওয়ান্ট টু হিয়ার ফ্রম ইট। এটা যে ব্ল্যাক বক্স। তাহলে ব্ল্যাক বক্সের যে মূল বিষয়টা থাকে সেটা হচ্ছে, যেহেতু ভিতরে দেখা যাবে না, অতএব ইন্টারনাল স্ট্রাকচার অফ দ্য টেস্ট অবজেক্ট ইজ ইররিলেভেন্ট এন্ড আননোন। তারপরে এখানে এই কালচারটার নাম হচ্ছে টেস্টিং অফ ইনপুট আউটপুট বিহেভিয়ার। আমি ইনপুট দেবো আর আউটপুট দেখবো, বাস, হলে ভালো, না হলে এই কাজ করবে না। So black box testing is also called functional testing, specification oriented testing বলা হয় ব্ল্যাক বক্স। দেন হোয়াইট বক্স টেস্টিং। হোয়াইট বক্স কি, যেহেতু ব্ল্যাক বক্সের উল্টা হোয়াইট বক্স, তার মানে ইন্টারনাল ডিটেলস আমার দেখার বিষয়।
হোয়াইট বক্স মানে হচ্ছে ইন্টারনাল স্ট্রাকচার অফ দ্য প্রোগ্রাম কোড, আমাদের কনসিডারেশনের বিষয়। তাহলে আমরা কি করব, আমরা কোডের প্রত্যেকটা লাইন এক্সিকিউট করছে কিনা সেটাও আমাদের জানতে হবে। প্রোগ্রাম হায়ারার্কি, একদম কম্পোনেন্ট হায়ারার্কি, এগুলো সবই জানতে হবে, যেমন কন্ট্রোল ফ্লো, ডেটা ফ্লো, এই সমস্ত বিষয়গুলো হোয়াইট বক্স টেস্টিং এর। So test cases are selected on the basis of internal program code or program structure. Then your test cases are selected on the basis of internal program code or program structure. White box testing is also called a structural based testing. তার মানে ইন্টারনাল স্ট্রাকচার যেহেতু আমি টেস্টিং এর আওতার মধ্যে চলে আসছে, এই জন্য এই টেস্টকে স্ট্রাকচার বেসড টেস্টিং বলা হয় বা কন্ট্রোল ফ্লো বেসড টেস্টিং বলা হয়। আচ্ছা স্যার, একটা প্রশ্ন ছিল। প্রশ্নটা হলো এরকম যে আমরা তো ওই যে ডেটা ফ্লো দিয়ে মানে বিজনেস যে লজিক যে ডেটা ফ্লো থাকছে, এটা কোন কাভারেজের মধ্যে পড়বে? পাথ কাভারেজ, ব্রাঞ্চ কাভারেজ, কন্ডিশন কাভারেজ? কোনটা বললেন, আরেকবার বলেন। স্যার আমরা যখন মানে যে হোয়াইট বক্স নিয়ে এক্সাম্পল দিয়েছিলেন যে বিজনেস ধরেন এক মডিউল থেকে আরেক মডিউলে ডেটা গেল কিনা, হ্যাঁ এই ফ্লোটা ওইটা বুঝছি, মানে কোড না কিন্তু বিজনেস প্রসেস ফ্লো দিয়ে দিয়েছি। হ্যাঁ, ওটা কোন কাভারেজের মধ্যে পড়বে না? ওটা কাভারেজের মধ্যে পড়বে না। ওটা আমরা ওইটা আসলে একটু বিজনেস পয়েন্ট অফ ভিউ থেকে দেখা। হ্যাঁ, সো মেথডিক্যাল অ্যাপ্রোচ ওটা না, ওটা হচ্ছে ইউজার পয়েন্ট অফ ভিউ থেকে কাজ করা। বেশি তখন আমরা টেস্ট কেস ডিজাইনটা করব হচ্ছে ওই বিজনেস প্রসেস ধরে ধরে করব। এটা এমন না যে বিজনেস প্রসেসের প্রত্যেকটা ফ্লো, প্রত্যেকটা নোড কাজ করছে কিনা, তাহলে এটা করতে গেলে আবার বিজনেস প্রসেসটাকেও আবার ফ্লো চার্টের মতো করে আঁকিয়ে তারপর করতে হবে। না স্যার, আমি কনফিউজড হয়েছিলাম কি কারণে, যে যেমন স্টেট ট্রানজিশন টেস্টিং যেটা স্যার, হ্যাঁ আমার কাছে মনে হচ্ছিল যে ওটা তো কিছু মানে কাইন্ডা ওইরকম কিনা আর কি। ঠিক আছে স্যার, এখন কোনটা স্টেট ট্রানজিশন? তো ব্ল্যাক বক্স, হোয়াইট বক্স না। স্টেট ট্রানজিশন হচ্ছে বেসিক্যালি আমরা পড়বো ওখানে গিয়ে, স্টেট অবজেক্ট ওরিয়েন্টেশন দিয়ে আমি বুঝাই দেবো স্টেট কাকে বলে, এবার একটা অবজেক্টের স্টেট কিভাবে পরিবর্তন হয়, ট্রানজিশন হয় কি করে। না, আমাদের ফার্স্ট হোয়াইট ব্ল্যাক বক্স টেস্টিং এর প্রথম মেথডোলজি, মেথড কি মেথড, এই মেথডের মাধ্যমে আমরা কি করব, টেস্ট কেস ডিজাইন করব। তো যেহেতু ব্ল্যাক বক্স, অতএব ব্ল্যাক বক্স মানে হচ্ছে আমি ভেতরে জানার দরকার নাই। তাহলে ইকুইভ্যালেন্স ক্লাস পার্টিশন যখন আমরা বলি, এইটার মানে হচ্ছে যে আমরা যে ইনপুট দেব, যেহেতু ব্ল্যাক বক্স আমার তো ইন্টারনাল ডিটেইলস দরকার নাই, সো আমরা যে ইনপুটটা দেব সেই ইনপুটটাকে ধরে ক্লাসিফাই করা, যাতে করে মিসগাইডেড না হয়ে যায়। হ্যাঁ, যেন মিসগাইড না হয়ে যান, যে আমি কি দিয়ে টেস্ট করব, ইনপুট ভ্যালুস গুলো কি দেব। সাপোজ আপনি এক্সাম্পল দেখেন যে আমি একটা মেথড বানিয়েছি যেটার কাজ হচ্ছে অ্যাড করা, তা আপনি কি দিয়ে টেস্ট করবেন? স্যার ইন্টিজার, আপনার ফ্র্যাকশন, পজিটিভ নাম্বার, নেগেটিভ নাম্বার, সো অল ন্যাচারাল নাম্বারস হয়তো ইয়ের মধ্যে থাকবে আর কি স্যার, আমার ডোমেইনে থাকবে। তো আমি দুইটা নেগেটিভ নাম্বার যোগ করে দেখব, তারপরে স্যার আমি দুইটা পজিটিভ নাম্বার যোগ করব, আমি একটা জিরো ভ্যালু চেক করব, তারপর স্যার হচ্ছে গিয়ে যে আমি মানে আপনার বেশ বড় মানে একটা মোটামুটি বড় নাম্বারের যোগ করব, এরকমই। তার মানে আমরা
একটা মোটামুটি একটা ধারণা আছে যে আমরা কি কি দিয়ে টেস্ট করে দেবো, হিউম্যানলি এটা আরোজ করা যায়, কিন্তু এটা যে টোটাল কভার করলো কিনা এটা ম্যাথমেটিক্যালি কিভাবে প্রুফ করব? স্যার এটা স্যাম্পলিং বলতে হচ্ছে কি যে স্যার আমি মানে যেমন 2টা নেগেটিভ নাম্বার করলাম, এখন আমাকে এটা তো 3টা 4টা নেগেটিভ নাম্বার করার দরকার নেই, মানে আমার মানে একটা একই রকম নাম্বারের মানে এক ধরনের স্যার মানে রিপ্রেজেন্টেটিভ প্রতিটা কম্বিনেশনের একটা রিপ্রেজেন্টেশন থাকবে, ওটাকে রিপিট না করাটা ইয়ে হবে আর কি স্যার, মানে ওটাই ওয়াইজ হবে। হ্যাঁ, মানে একই ক্লাসের ভিতরে আমি যেন দ্বিতীয়বার টেস্ট না করি, না করি ওই জন্য ক্লাসিফাই করা। হ্যাঁ, তাহলে ইকুইভ্যালেন্স ক্লাস বলা হচ্ছে, ইকুইভ্যালেন্স ক্লাস মানে হচ্ছে ক্লাসিফাই করা, পার্টিশন দেওয়া, পার্টিশন দিয়ে ক্লাসিফাই করা। আপনি চিন্তা করে দেখেন তো, একটা স্কুলে বাচ্চাদের ক্লাস ধরেন একদম 1 থেকে 10 পর্যন্ত, 1 থেকে 10 পর্যন্ত বাচ্চাদের সব কি এক রুমে বসায়? না। তা তো বসায় না। সো ওদেরকে আলাদাভাবে শ্রেণী বিভাগ করেছে, যেটাকে আমরা বলি ক্লাসিফাই করা। হ্যাঁ, তো এই ক্লাসিফাই করা তার মানে হচ্ছে আমার এই ক্লাস যখন আমরা বলছি, তার মানে ক্লাস মানে হচ্ছে একটা গ্রুপ অফ এলিমেন্টস, ক্যান বি পিপল, ক্যান বি এনি আদার থিংস। এই গ্রুপ অফ ভ্যালুস বা গ্রুপ অফ ইনপুট ভ্যালুস বা এদেরকে কয়টা ক্লাসে ভাগ করা যায়, যাতে করে আমরা কোনোভাবেই যেন কোনো একটা ক্লাসের ভ্যালু যেন ইনপুট দিতে ভুলে না যাই, অথবা একই ক্লাসের বিভিন্ন বার টেস্ট করেই যাচ্ছি। দুই দিক থেকে আমাদের লস। একটা হচ্ছে আপনি 100% কখনোই ফিল আপ হবে না টেস্ট কেস। দ্বিতীয়টা হচ্ছে যে আপনি বেহুদা কাজ করেছেন, যেখানে দরকার ছিল সেখানেও আপনি কাজ করেছেন। ঠিক আছে, এখন তাহলে ক্লাস কাকে বলে? ক্লাস হচ্ছে a range of values is grouped into equivalence class. A range of values grouped into equivalence class for which the following rules apply. এই তার মানে আমি যখন ক্লাসিফিকেশন করতে যাই তাহলে আমার রুলস লাগবে। কি রুলস? All values for which a common behavior of the program is expected. তাহলে কি দাঁড়ালো? একটা কমন বিহেভিয়ার থাকবে ক্লাসের মধ্যে। যেমন আমি আরেকটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে আমাদের এইজ গ্রুপ আছে না, আমাদের কতগুলা গ্রুপ আছে নর্মালি, স্কুল বাদ দিলাম। এজ গ্রুপ আছে, তারপরে জেন্ডার গ্রুপ আছে, তাই না? মেল একটা গ্রুপ, ফিমেল আর একটা গ্রুপ। সো আমাকে এমন ভাবে টেস্ট কেস ডিজাইন করতে হবে যেন সবাই স্যাটিসফাই হয়, আবার একই জিনিস যেন বারবার না করি। তাহলে কি হলো? এই বিহেভিয়ারটার জন্য আমার ক্লাসিফিকেশন করতে হবে কমন যেটা। যেমন ধরেন আমি বললাম যে শৈশব বলবো নাকি কি, শিশু ক্লাসিফাই করব কাদেরকে, কত বছর থেকে কত বছর পর্যন্ত? 0 থেকে 14 পর্যন্ত স্যার। 0 থেকে 14 পর্যন্ত আমরা শিশু বলি, মানে 14 বছরের একটা ছেলেকে যদি বলে শিশু শ্রেণীর বলা যায় স্যার সরকারি হিসাবে শিশু শ্রমের ডেফিনিশন আছে, তাই বলে। আমাদের সরকারের সিস্টেমের দিকে তাকালে আমাদের হবে না। যেমন ধরেন পুরুষ মানুষের আপনার ভোটে দাঁড়ানোর অধিকার হচ্ছে 18 বছর হলে, আবার বিয়ের জন্য 21 বছরের আগে ছেলেরা বিয়ে করতে পারে না। তার মানে বোঝা গেল যে একটা পুরুষ মানুষ দেশ চালানো অনেক সহজ রেদার দেন তার বউ চালানো। বুঝতে পেরেছেন? 18 বছর বয়সে দেশ চালাইতে পারে, কিন্তু একটা মেয়ের দায়িত্ব নিতে পারে না।
তো এইটা কোনো কথা? তো এই জন্য শিশু শ্রেণী আমরা ধরলাম, ধরেন 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 1 থেকে 7 পর্যন্ত, 7 বছর থেকে 12 বছর পর্যন্ত আমরা বলতে পারি কিশোর। হ্যাঁ, তারপরে আপনার 12 বছরের পর থেকে, 12 বছর তো না আসলে, 12 বছর পরে আপনি তরুণ বলবেন কাকে বলেন তো? 16 আর 18 মানে 17-18 18 থেকে 25 পর্যন্ত ধরা যায়, তাই না? জি তাহলে কৈশোর কত বছর? স্যার। 3 তো স্যার, আচ্ছা মানে কৈশোর তাহলে হচ্ছে 16 বছর 17 বছর পর্যন্ত স্যার। হ্যাঁ, 16 বছর পর্যন্ত হয়তো বা 18 বছর পর্যন্ত কৈশোর, কি বলেন না, 16 বছর পর্যন্ত কৈশোর থাকলো ধরে নিলাম। তো এরকম ক্লাসিফাই করি। তার মানে এই ক্লাসিফিকেশনস যখন আমরা করি তখন এই এইজ গ্রুপের একটা কমন বৈশিষ্ট্য থাকে। এক্সেপশনাল ইজ নট অ্যাকসেপ্টেবল, বাট এটা কমন বিহেভিয়ার থাকে। বাচ্চা সুলভ আচরণ একটা বয়স পর্যন্ত, এরপরে হচ্ছে আপনার হয়তো তারুণ্য যখন হয় তখন এক ধরনের আচরণ করতে থাকে, যুবক যখন হয় আর এক ধরনের আচরণ, হ্যাঁ, প্রৌঢ় যখন হয় সেরকম আচরণ, বৃদ্ধ বয়সে আর এক আচরণ। এই যে প্রত্যেকটা ক্লাসের একটা কমন বিহেভিয়ার থাকতে হবে। আর কি থাকবে? রেঞ্জ অফ ভ্যালু যখন আমরা বলি এত থেকে এত, তাহলে এর ভিতরে দুইটা ক্লাসের মাঝখানে যেন ওভারল্যাপ না করে। যে আমি বললাম 1 থেকে 6, 6 থেকে 12 এরকম যেন না হয়। হ্যাঁ, 1 থেকে 6, 6 থেকে মাঝখানে যেন ওভারল্যাপ না হয়ে যায়, আবার কোনো গ্যাপও যেন না থাকে, এক্স্যাক্টলি কোনো গ্যাপ যেন না থাকে, তাহলে কিন্তু বিরাট ডিফেক্ট ধরা পড়বে। হ্যাঁ, আচ্ছা। তো রেঞ্জ অফ ভ্যালুস বলতে বোঝায় যেমন ধরেন 0 to 10, তারপরে সিঙ্গেল ভ্যালুডও হতে পারে ক্লাসিফিকেশন, যেমন জেন্ডার। মানে জেন্ডার হচ্ছে রেঞ্জ অফ ভ্যালুস না, এটা হচ্ছে সিঙ্গেল ভ্যালুড ক্লাসিফিকেশন। এতটুকু ক্লিয়ার সবার? চুপচাপ দলের লোকজন? স্যার আরেকবার কি একটু জি স্যার। আমি কিন্তু একদম মানে ফার্মলি গাঁথতে গাঁথতে যাচ্ছি, কেউ যেন যদি না বুঝতে পারেন আমাকে প্রশ্ন করেন, কারণ এরপরে সময় পাবেন না। চ্যাপ্টার 4 এর পরে কিন্তু 5টা একটু দৌড়ের পর শেষ হবে, 6 তো একদিনে শেষ হয়ে যাবে। সো চ্যাপ্টার 4 খুব ইম্পর্টেন্ট, এবং চ্যাপ্টার 4-এ আপনার না বুঝে আমাকে ছাড়েন না। আপনি না বোঝা পর্যন্ত আমাকে ছাড়বেন না, ঠিক আছে? চ্যাপ্টার 4 স্যার এই এক্সাম্পলটা একটু টেস্টিং মানে সফটওয়্যার রিলেটেড এক্সাম্পল দিয়ে একটু বুঝাই দিলে মনে হচ্ছে একটু আরেকটু ক্লিয়ার হতাম আর কি। আমাদের এই এক্সাম্পলটা এমন ভাবে দেব, আপনাদের অঙ্ক করাবো বসে, বুঝতে পারছেন? হ্যাঁ, একদম ধরেন একটা ফাংশন নিয়ে আমরা কাজ করব, ধরেন ই কমার্সের একটা পেমেন্ট নিয়ে আমরা একটা এক্সাম্পলই আছে এখানে আমাদের একদম। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। সো তার আগে আমরা বুঝতে চাচ্ছি যে আপনি ইকুইভ্যালেন্স ক্লাস বুঝছেন কিনা বাই ডেফিনেশন। আর একটু ভালো করে বোঝার জন্য আমরা যেতে পারি এই যে দেখেন, এজ লিমিট বলেছে 25 to 60, মানে হচ্ছে ধরে নিলাম যে 25 to 60 এজ গ্রুপের একটা বৈশিষ্ট্য থাকবে। তার মানে যদি আমি বলি কোনো কিছুকেই তো 25 to 60, তার মানে আমি ইনপুট ভ্যালু দিয়ে টেস্ট করে দেখি তো 25 এর নিচে দিয়ে কি হয়, কি করে সিস্টেম, বা 60 এর উপরে একটা নাম্বার দিয়ে দেখি তো। তার মানে আমরা যখনই কোনো একটা রেঞ্জ ভ্যালু বলবো তখন দেখবো যে তার একটা বাউন্ডারি থাকে, এক বা একাধিক বাউন্ডারি থাকতেই হবে যদি রেঞ্জ ভ্যালু হয়। যেমন এখানে দুইটা বাউন্ডারি আছে, একটা হলো 25 এ আর একটা 60 তে, দুইটা বাউন্ডারি। এই দুইটা বাউন্ডারির মাঝখানে হয় ভ্যালিড, আর দুই পাশে চলে যাবে ইনভ্যালিড। তার মানে আমি ধরে নিলাম যে আমাদের একটা ক্লাব আছে, যে ক্লাবের মেম্বার হতে হলে 25 ইয়ার্স লাগবে মিনিমাম, 60 পর্যন্ত মেম্বার হতে পারবে, এরপর আমরা মেম্বারশিপ থাকবে না।
এমিরেটস প্রফেসর হয়ে যাবে মনে করেন, দরকার নাই তার চাকরি করা। ওরকম সরকারও কিন্তু এরকম করে, তাই না? 18 বছর থেকে 59 বছর পর্যন্ত চাকরি। তো ফর এক্সাম্পল এরকম কিছু একটা, তার মানে এর আগে যদি কেউ আসে আমি মেম্বার করব না, ইনভ্যালিড হয়ে যাবে তার মেম্বারশিপ। আবার 60-র উপরে যদি যায় ইনভ্যালিড হয়ে যাবে। আচ্ছা, এইবার দেখেন যে একটা ইকুইভ্যালেন্স ক্লাস যখন আমরা করি, যেমন এখানে বলছে 0 to 100, হ্যাঁ 0 to 100 যখন আমরা বলি, তার মানে 0 to 100 হচ্ছে আমার ভ্যালিড ক্লাস। তাহলে ইনভ্যালিড কি হবে? লেস দ্যান 0 and greater than 100, তাই না? জি স্যার। সো এরকম, তার মানে আমার এখানে দুইটা পার্টিশন। তার মানে দেখা গেল যে ভ্যালিড এবং ইনভ্যালিড দুই ধরনের ক্লাসিফিকেশন হয়। তবে সবসময় খেয়াল করে দেখবেন যে ভ্যালিডের সংখ্যা আসলে কম হয়, ইনভ্যালিডের সংখ্যা বেশি হবে। বুঝতে পারছেন? ইনভ্যালিডের সংখ্যা বেশি হবে, কারণ আমরা জানি সত্য হচ্ছে একটাই হয়, তাই না? আর মিথ্যা অসংখ্য। ভ্যালিডটা তো শুধু স্যার রেঞ্জের ভিতরেরটা, আর সবই তো স্যার ইনভ্যালিড। সবই তো দেখবেন যে ভ্যালিড হয়তো 2-1টা থাকে, আর বেশিরভাগই 4-5টা 6টা অনেক সময় ইনভ্যালিডের মধ্যেই পড়ে যায়। যেমন এখানে বলছে 0 থেকে 0-র নিচে যদি হয় তাহলে আমরা বলছি এটা ইনভ্যালিড ইনপুট। তারপরে ভ্যালিড হচ্ছে 0 to 100, বাদ বাকি সবই ইনভ্যালিড, আর লেখা হয়নি। ফার্দার ইনভ্যালিডেসি ক্যান বি ডিফাইন্ড, যেমন কন্টেইনিং বাট নট লিমিটেড টু, মানে আমি যা বলছি এটা লিমিটেড না, আরো কিছু হতে পারে। যেমন নন নিউমেরিক্যাল ইনপুট, নন নিউমেরিক্যাল মানে নাম্বার না, এবিসিডি দিয়ে দিচ্ছি, সো এটা একটা ইনভ্যালিড ডেটা, ইনপুট ডেটা। তারপরে হচ্ছে নাম্বারস টু বিগ অর স্মল, স্মলের থেকেও আসলে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে টু বিগ দিয়ে টেস্ট করা, যাতে ইনভ্যালিড বোঝা যায়। যেমন আমরা যদি বলি যে ইন্টিজার টাইপ ডেটা, যেটা 4 বাইটের জায়গা নেয় মেমোরিতে, সেটা দিয়ে কত সংখ্যক ম্যাক্সিমাম নাম্বার লেখা যেতে পারে জানেন কেউ? বিলিয়নের কাছাকাছি স্যার, যদি মানে ইয়ে হয় স্যার, মানে সাইন যদি ইন্টিজার হয় তাহলে হচ্ছে গিয়ে স্যার বিলিয়ন। আনসাইন যদি করে দিই, ম্যাক্সিমাম বলতে গেলে আনসাইন করে দিই, তাহলে হচ্ছে কি 4 বিলিয়নের মতো স্যার। হ্যাঁ 4 বিলিয়ন, 4.29 বিলিয়ন সংখ্যা হতে পারে। এখন এইটার সাথে যদি আমি 1 যোগ করি, যেটা ম্যাক্সিমাম নাম্বার, তার সাথে 1 যোগ করে দিয়ে দেখবো টেস্ট করা যায় কিনা। কি করে দেখবো? দেখবেন যে উল্টাপাল্টা গার্বেজ দেবে, গার্বেজ দিয়ে দেবে, তখন দেখবেন যে আপনার টেস্ট করতে গিয়ে ধরা পড়বে। সাধারণত প্রোগ্রামাররা যেটা টেস্ট করে সেটা হলো পজিটিভ টেস্ট, খালি ভ্যালিড টেস্ট দিয়ে টেস্ট করে বলে যে সিস্টেম দাঁড়ায় গেছে, সিস্টেম কাজ করছে। হ্যাঁ, কিন্তু অ্যাকচুয়ালি আপনাকে যদি ভালো টেস্ট করতে চান বেশিরভাগই ইনভ্যালিড দিয়ে করতে হয়। এখানে দেখেন যে এখানে ভ্যালিড হচ্ছে শুধু একটা 0 to 100, আর ফার্স্ট ইনভ্যালিড কেস হচ্ছে এক্সাম্পল সহ দিয়ে দিছে। প্রথমটা হচ্ছে 1 ভ্যালিড 0 to 100, তারপর হচ্ছে 4টা ইনভ্যালিড, হ্যাঁ একটা ভ্যালিড আর 4টা ইনভ্যালিড। এরকম যদি হয়, যেমন ধরেন গ্রেডিং সিস্টেম, তাই না? এত থেকে এত পর্যন্ত ডি, এত থেকে এত পর্যন্ত সি, এরকম করে করে এ প্লাস পর্যন্ত আমরা যাই, তাই না? এরকম যদি হয় তার মানে যতগুলা ব্যান্ড দেখছি ততগুলো ভ্যালিড হবে, তাই না? এখানে ইনভ্যালিড বলা যাবে না, আবার শুধু ইনভ্যালিড কথা বলতে পারবো। একজনের মার্কস কি 0-র নিচে আর 100-এর উপরে হতে পারে?
হুম না স্যার। স্যার মানে ওইরকম থাকলে হয় যে অনেক সময় হয় না যে আপনি 0 পাইছেন আবার 2 মার্কস কাইটা দিচ্ছে দেখা দেখি করার জন্য, তাই -2 আসলে তাহলে তো আপনি আমাদের এক ফ্রেন্ড অঙ্কে 105 পেয়েছিল, বুঝলেন? জি স্যার, যে এক নিয়ম দুই নিয়মে করতে বলেছে। 105 পেয়েছিল স্যার, মানে ঘন্টা 2-3 সময় দিছে। 105 কেমন হয়, যোগে ভুল হচ্ছে নিশ্চয় আমার। হ্যাঁ। তারপর বের করতে পারেনি। পরের দিন স্কুলে এসে ডাক দিছে, এই এদিকে আয়, কোন তোর কত নাম্বার? গুনে দেখে 105। বলছে স্যার 105 হয়েছে। ওই লাঠি দিয়ে মায় শুরু করছে, তুই 105 পাইলি কি করে? হ্যাঁ এক অঙ্ক 2 বার করছে স্যার। হ্যাঁ 2 বার করে রাখছে। স্যার আমাদের কলেজে স্যার আমাদের এরকম একটা ইয়ে ছিলেন, মানে আমাদের এক ম্যাডাম ছিলেন খুবই মানে উদাসীন ইয়ে টাইপ। তো ম্যাডামের কাছে এক প্রশ্ন 2 বার লিখে আপনার মার্কস পাওয়া যায় তো আর কি। তো এই টেকনিক বেশি দিন আসলে চলে নাই, মানে পরে আউট হয়ে গেছে, পরে পানিশেবল ইয়ে করছিল, তারপর আর করা হয়নি। কিংবা আপনি ধরেন স্যার এর সাথে আরেকটার বি লিখে দিলেন, উনি জাস্ট পরে ইয়ে করে দিয়ে যান। আমাদের এক স্যার ছিল যে বিগত ম্যাপে নাম্বার দিত, এই জন্য ওই স্যারের খাতার সবাই ফন্ট সাইজ বড়। তাহলে আমাদের ব্যান্ড এসিও গেল। এখানে যেমন ধরেন এসির প্রথম যে ভেরিয়েবলটা কি, কোন এক নাম্বার, কোন একটা ভেরিয়েবলের ভ্যালু আমি আসলে কি নিচ্ছি সেটা তো এসি। প্রথম কথা হচ্ছে যে কন্ডিশন। এসি মানে হচ্ছে একটা ক্লাসিফিকেশন রুলস, আর রুলস মানেই হচ্ছে আসলে একটা নিয়ম। আর সেই নিয়মের এক একটা ভ্যালু যখন নেব, রিপ্রেজেন্টেটিভ বলি আমরা, তাহলে আমরা কি দেখলাম, ভেরিয়েবল, দেন এসি, এরপর হচ্ছে রিপ্রেজেন্টেটিভ, ওই ইসির রিপ্রেজেন্টেটিভ। এই যে আমাদের সেই এক্সাম্পল যেটা মিস্টার রুজেল খুঁজছিল, যে সফটওয়্যার দিয়ে কি করে আমরা টেস্ট করব এই ডিজাইন টেকনিক্সে। এই সিনারিওটার মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে একটা ই কমার্স সাইট, যেখানে আমরা প্রোডাক্টের অর্ডার দিই এবং প্রোডাক্টের অর্ডার দিই হচ্ছে তার প্রোডাক্টের প্রাইস দেখায়, এবং যদি কোনো ডিসকাউন্ট থাকে ডিসকাউন্ট অ্যাপ্লিকেবল হয়, এবং এই প্রোডাক্টটাকে যদি আমি তার বাসায় পৌঁছাতে চাই বা তার ডেলিভারি অ্যাড্রেসে, তাহলে আমাকে অবশ্যই শিপিং কস্ট নিতে হবে ধরলাম। তাহলে এর কাজটা কি? এর কাজটা হচ্ছে একটা মেথড ক্যালকুলেট করা যে এই প্রোডাক্টের কতটা ভ্যালু হয়। প্রোডাক্টের ভ্যালুটা কত আসলে আমি বিক্রি করতে আসছি এবং আরেকজন কিনছে, কিনে নিয়ে ভোগ করছে, তো তার মানে এটা তো ভ্যালিড একটা জিনিস, তাই না? তাহলে এই ফাংশনটার নাম কি আমরা দিতে পারি, একটা ক্যালকুলেট অ্যাকাউন্টস বা ক্যালকুলেট পেমেন্ট আমরা বলতে পারি, যে অনলাইনে আমরা পেমেন্টটা কত টাকা দিতে হবে। সো আমাদের এই সিনারিওতে ভেরিয়েবল হচ্ছে 3টা। একটা হচ্ছে গুডস এর ভ্যালু, বাই ডিফল্ট সেটা তো থাকবেই, গুডস এর ভ্যালু, এরপর হচ্ছে ডিসকাউন্ট আর শিপিং কস্ট। সো এই 3টা ভেরিয়েবল দিয়ে আমরা কাজ শুরু করবো। এবার দেখি এই 3টা ভেরিয়েবলের যে ভ্যালু কি দেবো আসলে টেস্ট করার জন্য। আমরা যখন টেস্ট করি কোনো একটা ফাংশনকে, কোনো একটা মেথডকে, তখন কি করি, তখন অ্যাকচুয়ালি এই যে কটা প্যারামিটারে আছে সেই কটা প্যারামিটারে এক্সিকিউট করে তারপরে আমরা সেই বেসিক্যালি সেই প্যারামিটারের ভ্যালুগুলো দিয়ে একবার এক্সিকিউট করার নাম হচ্ছে একটা টেস্ট কেস। হ্যাঁ, তো তাহলে আমি যদি একটা ক্যালকুলেশন করতে চাই যে গুডস এর ভ্যালু কত ধরবো, আমি কত % ডিসকাউন্ট দেব,
এখন দেখেন এই ভেরিয়েবল গুলার আমি ক্লাসিফাই করছি কেমন ইকুইভ্যালেন্ট ক্লাস গুডস এর ভ্যালু কি হতে পারে হচ্ছে গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 আর লেস দ্যান 0 কেন এখানে তো 100 পর্যন্ত তো কোনো লিমিট নাই আসলে তাহলে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে ভ্যালিড ইসির এবং পাশে কিন্তু স্ট্যাটাসও দিয়ে দিছে যে ভ্যালিড নাকি ইনভ্যালিড এটা তাহলে আমরা ইসির দেখেন ইসি 11 মানে কি ইসি 11 ফার্স্ট মানে ইসি হচ্ছে গিয়ে মানে ফার্স্ট ভেরিয়েবলের ফার্স্ট কন্ডিশন হ্যাঁ তার মানে হচ্ছে আমি ইসি 11 12 13 এরপর দেখেন 21 22 23 24 তার মানে ফার্স্ট ভেরিয়েবল এর আমরা যদি বলি ফার্স্ট ভেরিয়েবলটা নিলাম এবং তার একটা সিরিয়াল নাম্বার দিলাম পরের নাম্বারটা সেটা হচ্ছে 11 দিয়ে আচ্ছা আপনি ইচ্ছা করলে 0 দিয়ে শুরু করতে পারেন 00 হ্যাঁ 01 02 এরকম করে তাহলে ইসি সম্পর্কে এতটুকু পর্যন্ত ক্লিয়ার হয়েছে যে আমরা ক্লাসিফিকেশন করব দ্বিতীয় কলামটা প্রথমটা হচ্ছে ভেরিয়েবল হ্যাঁ প্রথমটা হচ্ছে ভেরিয়েবল দ্বিতীয় কলাম হচ্ছে তার রুলস তৃতীয় কলাম হচ্ছে স্ট্যাটাস আর এরপর হচ্ছে রিপ্রেজেন্টেটিভ হ্যাঁ এইগুলা হচ্ছে আমাদের প্রিপারেশন টেস্ট কেস কিন্তু আমরা তৈরি করা শুরু করছি বা টেস্ট কেস গুলা এখনো বানানো হয়নি তার জন্য আমরা ফরম্যাট তৈরি করছি তাহলে প্রথম যে ইসি 11 যেটাকে বলা হচ্ছে এক্স গ্রেটার দ্যান 0 তার মানে হচ্ছে ভ্যালিড ক্লাস ভ্যালিড ক্লাস এরপর দেখেন ইসি 12 যেটাকে বলছে যে এক্স লেস দ্যান 0 এটা একটা ইনভ্যালিড কারণ কোনো একটা জিনিস লেস দ্যান 0 তা আমি দিতে পারি না আসলে তারপরে নন নিউমেরিক্যাল ভ্যালু এটাও হচ্ছে ইনভ্যালিড এতদূর ক্লিয়ার এবং একটা রিপ্রেজেন্টেটিভ নিয়েছি রিপ্রেজেন্টেটিভ নাথিং বাট দ্য ক্লাস মেম্বার তো আমাদের ভেরিয়েবল গুলার প্রত্যেকটা ইকুইভ্যালেন্স ক্লাসের মিনিমাম একটা টেস্ট কি বলে ভ্যালু নেব আমি ইনপুট ভ্যালু তাহলে প্রথম কথা হচ্ছে যে আমি তিনটা ভেরিয়েবলের তিনটা ভ্যালু নিতে হবে না এই ফাংশনটা কল করতে গেলে বা মেথডটাকে তার মানে একটা গুডস এর ভ্যালু নিতে হবে এরপর ডিসকাউন্ট নিতে হবে কিন্তু স্যার এখানে না মানে জাস্ট যদিও জানি এটা জাস্ট ইয়ের জন্য কিন্তু এখানে স্যার একটা সমস্যা হচ্ছে গিয়ে স্যার আমরা মানে ফ্র্যাকশন নিচ্ছি না স্যার যেটা স্যার মানে দেখা যাবে যে স্যার জি স্যার ফ্র্যাকশন কিংবা রাউন্ড অফ কিংবা এরকম কোন রকমের ইয়ে নিচ্ছি না কারণ পার্সেন্টেজ করতে গেলে ডিসকাউন্ট যদি পার্সেন্ট করতে চাই স্যার অনেক সময় তো আসলে ফ্র্যাকশন ক্রিয়েট হবে কিংবা আপনার একটা জিনিসের দাম তো মানে ফ্র্যাকশনও আসতে পারে স্যার আসতেই পারে ওইটা হচ্ছে যে অ্যাকচুয়ালি সিনারিওর উপর ভিত্তি করে আমরা করব এর মানেই না যে আমরা ফ্র্যাকশন দিলাম না বলে আমাদের টেস্ট কেস আমাদের একটু ঘাটতি থেকে গেল তা না আমাদের এই সিনারিওতে বলা হচ্ছে যে আপনার ফ্র্যাকশন প্রযোজ্য না কারণ আমরা আসলে ফ্র্যাকশন দিয়ে কাজ হয়তো করি না একটা প্রোডাক্টের ভ্যালু কখনো দেখছেন ই কমার্সে এত টাকা এত পয়সা হয় সাধারণত হয় না আচ্ছা তাহলে এবং রিপ্রেজেন্টেটিভ হলো প্রথমেই ইসি 11 এর রিপ্রেজেন্টেটিভ নিচ্ছে 1000 লেস দ্যান ইকুয়াল লেস দ্যান 0 যদি বলি আমরা নিচ্ছি -1000 পড়ে না একই ক্লাসে নন নিউমেরিক্যাল ভ্যালু একটা নেওয়া হয়েছে ডিসকাউন্টের এবার দেখেন ডিসকাউন্ট হচ্ছে 0 to 100 আমরা নিচ্ছি 10% তারপরে হচ্ছে লেস দ্যান 0% আমরা নিয়েছি -10% and greater than 100 আমরা নিয়েছি 200%
নন নিউমেরিক্যাল একটা নিয়েছি। এরপরে শিপিং কস্টের মধ্যে 5টা ক্লাস দেওয়া আছে। শিপিং কস্ট কিন্তু ধরেন এরকম 19 টাকা হচ্ছে ঢাকা সিটি কর্পোরেশনের ভিতরে, আর 29 টাকা হচ্ছে ঢাকা ডিভিশনের ভিতরে, এবং রেস্ট অফ দ্য কান্ট্রি আমরা নেব 49 টাকা পার ডেলিভারি চার্জ, হ্যাঁ, শিপিং কস্ট। ক্লিয়ার? ওকে, এইবার তাহলে আমাদের আসল জায়গা আসে। তো আমি যখন একটা টেস্ট কেস দেখব, একটা টেস্ট কেস, তখন আমরা দেখতে পাবো যে প্রত্যেকটা টেস্ট কেস, যেমন T1 একটা টেস্ট কেস, T1 যদি আমি এক্সিকিউট করতে চাই কোন এই ফাংশনটা ক্যালকুলেট অ্যামাউন্ট বা পেমেন্ট, এই ফাংশনটা করতে চাই, তাহলে আমি ফাংশনের প্যারামিটারে ভেরিয়েবল গুলা থাকে, তাহলে এবং সবগুলা ভেরিয়েবলের ভ্যালুই তো আমাকে দিতে হবে, না আংশিক দেওয়া যায় নাকি? না কোন একটা টেস্ট করতে গেলে আংশিক দেওয়া যায় না, সব ভেরিয়েবলের ভ্যালুগুলা দিয়েই তারপর টেস্ট করতে হয়। আচ্ছা, এখন দেখেন আমরা দুইটা ভাগ করে ফেলেছি, একটা হলো ভ্যালিড ইসি গুলা দিয়ে টেস্ট করা, আর একটা হচ্ছে ইনভ্যালিড ইসি গুলা দিয়ে টেস্ট করা। সো ভ্যালিড ইসি গুলা দিয়ে আমি ভ্যালিড গুলাকে সবুজ রঙের দিয়ে সিলেক্ট করে রাখছি, আর ইনভ্যালিড গুলাতে গ্রে কালার আছে। তাহলে আমরা কি করব, আমি ভ্যালিড টেস্ট কেস যদি করতে চাই প্রোগ্রামার লাইক, তাহলে কি হবে, T1 এই টেস্ট কেসে আমরা গুডস এর ভ্যালু নেব হচ্ছে 1000, এই জন্য ওখানে স্টার দিয়ে রাখছি, হ্যাঁ, ওই লাইনে। ডিসকাউন্ট নেব 10%। হ্যাঁ, ডিসকাউন্ট নেব 10%। ডিসকাউন্ট নেব হচ্ছে 10% ভ্যালিডটা। শিপিং কস্ট হচ্ছে একবার 19 নেব, নিয়ে তার মানে T1 হয়ে গেল। এরপর T2 ওই 1000, 10% and 29 হচ্ছে শিপিং কস্ট, আর এরপরেরটা নিলাম 49 শিপিং কস্ট, কারণ সবগুলা টেস্ট আমাকে করে দেখতে হবে আসলে। তাহলে আমরা দেখলাম যে ভ্যালিড ইসির 3টা টেস্ট কেস হয়, কমপ্লিটলি ভ্যালিড ইসি, বুঝতে পারছেন? ভ্যালিড ইসির 3টা টেস্ট কেস হয়। এরপরে আমরা যাই ইনভ্যালিড ইসি এর একটা রুলস আছে, এই জিনিসটা মাথায় মনে রাখবেন। সেটা হলো, যদি আমি একটা ইনভ্যালিড নিই কোন একটা ভেরিয়েবলের, তাহলে বাকি দুইটা অবশ্যই ভ্যালিড নিতে হবে। একটা ইনভ্যালিড এর বেশি নেওয়া যাবে না। কেন নেওয়া যাবে না, কে বলতে পারবে? স্যার মাল্টিপল ইনভ্যালিড নিলে বুঝতে পারবো না যে আসলে কোন জায়গা থেকে সমস্যাটা তৈরি হয়েছে। হ্যাঁ, কোন ইনভ্যালিডের জন্য এই ভুলটা হচ্ছে আমরা টের পাবো না। যেমন যদি দুইজন যদি মিথ্যা কথা বলা শুরু করে, তাহলে কে যে সত্যি কথা বলছে আর কে মিথ্যা কথা বলবে আমরা বুঝবো না। এই জন্য একটা ইনভ্যালিড নিলে বাদ বাকি অন্যান্য সমস্ত ভেরিয়েবল গুলার ভ্যালু ভ্যালিড নিয়ে টেস্ট করতে হবে। তার মানে আমি কনসেন্ট্রেশন দিচ্ছি ওই ইনভ্যালিড ভেরিয়েবলটার ইনভ্যালিড ভ্যালু দিয়ে, যদি আমি পারফেক্টলি রেজাল্ট জানতে চাই, তাহলে ইনভলভ যত ইনভ্যালিড আছে সেগুলো এখন বাদ দিয়ে দেবো। একটা ইনভ্যালিড বললে আমরা বাকিগুলাকে সমস্ত কিছুকে ভ্যালিড দেব। ক্লিয়ার? তাহলে এখন দেখেন T4 এ প্রথম আমি ইনভ্যালিড নিয়েছি EC12 কে নিলাম যে x less than 0, এর রিপ্রেজেন্টেটিভ কি -1000, তাহলে বাদ বাকিগুলো ভ্যালিড নিতে হবে, এন্ড বাদ বাকিগুলো ভ্যালিড এর মধ্যে প্রথম ডিসকাউন্ট নিলাম 10%, শিপিং কস্ট দিলাম 19 টাকা। এরপর T5 এ দেখেন নিয়েছি আমি নন নিউমেরিক্যাল ভ্যালু, ধরলাম রাশেদ, তাহলে অন্যান্য দুইটা ভেরিয়েবল গুডস এর ভ্যালু নিয়েছি, এটা গার্বেজ ভ্যালু। এরপরে হচ্ছে ডিসকাউন্টেড 10% ছাড়া ভ্যালিড নাই,
শিপিং কস্ট যে কোনো একটা নিলে হবে। হ্যাঁ, রাজ কিছু বলবেন নাকি? আচ্ছা, এরকম করে একটা করে আমি ইনভ্যালিড ধরবো, বাদ বাকিগুলো ভ্যালিড। দেখেন তো এখানে কয়টা টেস্ট কেস হয়েছে টোটাল? এখানে 6টা, মানে ইনভ্যালিড কম্বিনেশনে 6টা স্যার। হ্যাঁ, ইনভ্যালিড পার্টে আছে 6টা, আর আগে ছিল 6টা তো না 7টা আছে, 7টার আগে ছিল হচ্ছে 3টা, মোট 10টা টেস্ট কেস। এই 10টা টেস্ট কেস দিলে 100% সমস্ত ক্লাস কভার করবে। অ্যাজ সিম্পল। এনি কোয়েশ্চেন এখান থেকে? যদি আমরা কোনো একটা ফাংশন দিই এবং সেটাকে যদি বলি এবারে আপনি টেস্ট কেস ডিজাইন করেন, তাহলে আমরা তো আন্দাজের উপর আর করবো না। এখন তো ইসি পার্টিশন যদি ইকুইভ্যালেন্ট ক্লাস পার্টিশন দিয়ে করতে পারি, তাহলে আমি বলে দিতে পারবো যে এতগুলা টেস্ট কেস হবে। স্যার এই হচ্ছে আমার ইনপুট। স্যার এখানে আসলে আমরা যখন টেস্ট কেসগুলো আসলে মাপতেছি যে কয়টা টেস্ট কেস হবে, সেক্ষেত্রে কি আসলে আমরা যে স্যার টেস্ট কেসগুলো লিখতেছি, যেমন এখানে আসলে 10টা টেস্ট কেস তৈরি হয়েছে, এখন এই জিনিসগুলো কি ডিপেন্ড করতেছে, যেমন ভ্যালিডের ক্ষেত্রে যদি আমি বলি যে আমাদের একটা ক্লাসের ভিতরে তিনটা ক্লাস ছিল একটা ভ্যারিয়েবলের মাঝখানে, সো ওইখান থেকে দেখা যাচ্ছে যে 3টা ভ্যালিড টেস্ট কেস বের হয়েছে। এখন জিনিসটা কি এরকমই আসলে যে ম্যাক্সিমাম মানে যতটা সবচেয়ে বেশি ক্লাস থাকবে সেটার উপর ডিপেন্ড করে আসলে কেসগুলো হচ্ছে। যেমন ইনভ্যালিডে দেখা যাচ্ছে যে আমার ইনভ্যালিডে টোটাল 7টা আলাদা আলাদা ক্লাস আছে, যদি আমি সবগুলো কাউন্ট করি সেক্ষেত্রে 7টা হয়েছে। এখন এখানে তো আমরা কম্বিনেশনও করতেছি না। যদি বললি যে শিপিং কস্টের ক্ষেত্রে আমরা সবসময় ভ্যালিড 19 ধরেই করতেছি, আমরা কিন্তু কম্বিনেশন করতেছি না যে 29 49 হলে কি হবে। আচ্ছা, গুড কোয়েশ্চেন। কেন বলছি, আমার কনসেন্ট্রেশন যখন ইনভ্যালিডে, বাদ বাকি দুইটা জেনুইন যে কোনো একটা হলেই হচ্ছে, কারণ আমার তো কনসেন্ট্রেশন 19 না, 19 অলরেডি টেস্টেড। আপনি এখন 19-এর পরিবর্তে 29 দিয়েও একই এফেক্ট আসবে, কারণ আমি যখন T04 বলছি, সরি T4 এ, তখন আমি বলছি যে গুডস এর ভ্যালু নেব -1000। আমার দৃষ্টিকোণটাই হচ্ছে আমি দেখি তো -1000 দিলে কি করে। তো সেই ক্ষেত্রে বাদ বাকিগুলো সেফ গার্ডে রাখা উচিত। কিরকম? ভ্যালিড গুলা। আর ভ্যালিডের জন্য আমি যে কোনোটা বারবার নিতে পারি, কোনো সমস্যা নাই। আপনি যদি চেঞ্জ করতে চান তাও করতে পারেন, কোনো সমস্যা নাই। কেন আমি এটা করলাম, একই জিনিস রাখছি, কারণ যদি আমি টেস্ট কেস গুলো লিখতে যাই, একটার পরে T04টা করার পর আমি জাস্ট কপি পেস্ট করব আর একটা করে ভ্যালু চেঞ্জ করব, যাতে ওই টেস্ট কেস লেখার জন্য যেন এফোর্ট কম লাগে, তাই না? জি স্যার। স্যার আর ভ্যালিডের ক্ষেত্রে যদি একটু আগের স্লাইডটা একটু নিতেন, সেখানে একটা কোশ্চেন ছিল যে এখানে যেমন স্যার শিপিং কস্টে আমাদের আসলে 3টা ক্লাস আছে, আমাদের টেস্ট কেসও কিন্তু স্যার 3টা হয়েছে। এখন আমরা যদি সাপোজ যদি ধরে নিই এক্সাম্পল হিসেবে যে ডিসকাউন্টে আমাদের 2টা ভ্যালিড ক্লাস আছে, সেক্ষেত্রে তো স্যার আমাদের টেস্ট কেস 3টাই হবে না? আমার কথা কি শোনা গেছে? আরেকবার একটু বলেন তো। স্যার আমাদের তো এখানে শিপিং কস্টের 3টা ক্লাস আছে, যে 19 29 49। এখন এখান থেকে আমাদের দেখা যাচ্ছে যে আসলে বাকি যেখানে যেহেতু ডিসকাউন্ট এবং ভ্যালু গুডস সবটাই একটা করে, তো কম্বিনেশন একটা করে আসলে টোটাল 3টা টেস্ট কেসই হয়। এখন যদি ধরি যে আমাদের ডিসকাউন্টের ভিতরে এখানে একটা ভ্যালিড ক্লাস না হয়ে 2টা ভ্যালিড ক্লাস আছে, সেক্ষেত্রে তো স্যার আমাদের এখানে কম্বিনেশন মানে যদি করি আমাদের তো মনে হয় ভ্যালিড টোটাল টেস্ট কেস 3টাই হবে, নাকি আমরা এখানে আসলে তিনটাই হবে? কারণ আমি যে একটা বাড়া মানে যে বাড়াতেই হবে এমন কোনো কথা না। আমি ধরেন আমি একটা এক্সাম্পল দিব, আপনার 3টা বা 5টা ফ্রেন্ড আছে 3টা রাস্তায়, এন্ড 5টা ফ্রেন্ড আছে, আপনার গাড়ি আছে, আপনি 5টা ফ্রেন্ডকে নেওয়ার জন্য যেহেতু সে
তিনটা রাস্তায় আছে, আমি 5 জনকে কি 5 বার নিয়ে যাব নাকি 3 বারে নিতে পারবো? যদি যত এখন কম সংখ্যক ভাবে নেওয়া যেতে পারি তত। এটাই তো আমার এফিসিয়েন্সি হচ্ছে মিনিমাম নাম্বার অফ টেস্ট কেস বাট 100% কভারেজ হওয়া লাগবে। আচ্ছা, তাহলে আমি ডিসকাউন্টে যদি আরেকটা ক্লাস ভ্যালিড বানাই তারপরেও 3 দিয়ে যাবে। ইভেন আমি যদি ডিসকাউন্টে 3টা বানাই তারপরেও তিনটা এটাই হবে। যাবে। মানে স্যার আবার ম্যাক্সিমাম ক্লাস তো স্যার, হ্যাঁ গুডস এর ভ্যালু যদি 3টা হতো ভ্যালিড, তাও 3টাই হতো। স্যার আমাদের ম্যাক্সিমাম ক্লাস কয়টা এটাই আসলে ডিপেন্ড করতেছে, যে ইন্ডিভিজুয়াল ম্যাক্সিমাম ক্লাস কয়টা। অ্যাকচুয়ালি একটা ভ্যারিয়েবলের আন্ডারে। হ্যাঁ, কিন্তু তারপরেও যে ওইটা আপনি এইভাবে অঙ্ক বলা মুশকিল যে ম্যাক্সিমাম কতগুলা হতে পারে। এখানে ক্লাস আছে হচ্ছে শিপিং কস্টে সব থেকে বেশি, তাই না? 5টা। স্যার এখানে আরেকটা কন্ডিশন, মানে এরকম দুইটা আপনি বলছিলেন যে ইনভ্যালিড ইয়ে করে দিয়ে, যদি সাপোজ আমরা ধরেন ইউনিট ধরলাম, আরেকটা ভ্যারিয়েবল সাপোজ ইউনিট হচ্ছে -2, আর আমার ইয়ে হচ্ছে আপনার ভ্যালু অফ গুডস হচ্ছে -1000। তো দুইটা দিয়ে আমার কাছে পজিটিভ, আমি যেই টোটাল ইয়েটা পেলাম, আমার টোটাল কস্টিংটা পেলাম, সেটা আসলে পজিটিভ। এখন সেটা পজিটিভ আসলো কারণ হচ্ছে -2 কে আমি -1000 মাল্টিপ্লাই করছি স্যার, দুইটা মাইনাস মিলে একটা পজিটিভ আসছে। আচ্ছা, তো তখন মানে সেটা তো এক ধরনের ইয়ে কেস হতে পারে, তাই না? যে স্যার আমার আউটপুট যেহেতু পজিটিভ আসছে, হয়তো দেখা গেছে যে আপনার টোটাল ইয়েটা কিন্তু তখন আসলো হচ্ছে গিয়ে আপনার একটা মানে টোটাল ভ্যালুটা এটা পজিটিভ ভ্যালু আসলো এবং এটাকে অ্যাপ্রুভ হইলো। তো সেই ক্ষেত্রে যে আপনি মানে আমরা যে বলছিলাম যে দুইটা ইনভ্যালিড ইয়ে দিয়ে, এখানে যেহেতু স্ট্রেইট হচ্ছে গিয়ে আপনার যোগ করে হচ্ছে, হ্যাঁ, কিংবা যোগ কিংবা বিয়োগ করে ইয়ে হচ্ছে, বাট মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে তো স্যার আমার দুইটা ইনভ্যালিড এলিমেন্ট দিয়েও আমি টেস্ট করে দেখতে পারি যদি স্যার এরকম কন্ডিশন হয়। হ্যাঁ, আপনি নাম্বার অফ ক্লাস আপনি যতটা বানানো যায় এমন বাধ্যবাধকতা নাই, দিয়ে আপনি যদি বানাইতে পারেন। এখন বিষয়টা হচ্ছে কি যে আপনি ইনপুট দিচ্ছেন গুডস এর ভ্যালু, আপনি কি ওর ভিতরে ইমেজ দিতে পারেন কিনা। যদি সে উপায় থাকে, যেমন গুগলের সার্চ বক্সে ইমেজ ঢেলে দেওয়া যায়, তাই না? জি স্যার। তো আপনার ফিল্ড যদি ওরকম হয় যে ইমেজও দেওয়া যাবে, তাহলে আপনাকে তো ওইটাকেও কনসিডারেশন নিয়ে আসতে হবে তখন। ক্লিয়ার হয়েছে? তাহলে সামনের দিকে যাব। জি স্যার। বলেন। হ্যালো বলেন। স্যার, আমি স্যার মানে এখানে স্টার সাইনগুলো কেন দেওয়া হলো স্যার, আমি ক্লিয়ার না স্যার। ও আচ্ছা, স্টার মানে আমি চিহ্নিত করলাম যে স্টার বলতে অ্যাকচুয়ালি স্টার নেব না, আমি ওর পাশের ভ্যালুটা নেব, রিপ্রেজেন্টেটিভ নেব। হ্যাঁ, যেমন T4 টেস্ট কেসটাতে আমি ভ্যালু নেব হচ্ছে -1000। ওই লাইনে কি দেবো, টিক দিলেও আপনি বলবেন এখানে টিক দিল কেন। হ্যাঁ, বুঝতে পারছেন? এখানে যদি এরকম করে টিক দিতাম, কি বলতেন তাহলে এখানে টিক দিল কেন। আমাকে অ্যাকচুয়ালি এই লাইনে যখন আমি টিক দিয়েছি মানে হচ্ছে এই ভ্যালুটা নিয়ে টেস্ট করছি। বুঝতে পেরেছেন? এখানে যখন টিক দিলাম তাহলে দেখলাম যে এটা দিয়ে টেস্ট করলাম আসলে। তার মানে আমি যে স্টারটা যেখানে দিচ্ছি তার করেসপন্ডিং ওই লাইনে যে রিপ্রেজেন্টেটিভ সেইগুলা দিয়ে আমার ইনপুট ভ্যালু। ক্লিয়ার হয়েছে এবার? স্যার আসলে স্যার নেটওয়ার্ক প্রবলেমের কারণে স্যার কথাগুলো স্যার কেটে আছে, তো মানে ক্লিয়ার হয়নি স্যার। ফাইবার অপটিক্স এর কানেকশন নিছি এখন আমি, আমার নেটওয়ার্কের সমস্যা নাই।
না স্যার, আমার এখানে তো প্রবলেম স্যার। ও আচ্ছা, আমি আরেকবার বলি, আপনি আপনার কোশ্চেন ছিল যে স্টার দিয়ে কি বোঝাইছে। আসলে স্টার দিয়ে চিহ্নিত করেছি যে এই লাইনে যে রিপ্রেজেন্টেটিভটা আছে সেই ভ্যালুটা আমি নেব, বুঝতে পেরেছেন? যেমন P4 এর টেস্ট কেস যদি আমি করতে চাই, বলেন। এই আপনি এতক্ষণ যে কথা বললেন এগুলো শুনতে পারেন শুনতে পার নাই? না? এই যে রিসেন্টলি ওকে, আমার কথা শোনা যায়? মানে ভেঙে আসে, মানে সামথিং প্রবলেম হয়েছিল আর কি। প্লিজ আপনি কি জানা যাবেন? আমার কথা শোনা আমার মনে হয় ফ্যানের বাতাসে নেটওয়ার্ক কেটে গেছে মনে হয়। এখন শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন ক্লিয়ার। আচ্ছা, এখানে যে স্টার দেওয়ার যে কারণটা, স্টার হচ্ছে যে আমি চিহ্নিত করলাম যে এই স্টার মানে হচ্ছে অ্যাকচুয়ালি এই ভ্যালুটা নেওয়া। হ্যাঁ, এখানে স্টার দেওয়া মানে এই ভ্যালুটা নেওয়া। হ্যাঁ, এইখানে স্টার মানে এই ভ্যালুটা নেওয়া, আর কিছু না। তো তার মানে যখন আমি T4 বলছি, T4 এ অ্যাকচুয়ালি নেব হচ্ছে এখানে -1000, এখানে নেব 10%, এখানে নেব 19 দিয়ে আমরা টেস্ট করব ফাংশনটাকে। ঠিক আছে এবার? জি স্যার। হ্যাঁ, এখন এই পেজটা পুরাটা একবারে নিয়ে আসার জন্য এটা করেছি আমি, আর কিছুই না। হ্যাঁ, তাহলে 3টা পজিটিভ টেস্ট কেস পাওয়া গেল, আর 7টা হচ্ছে নেগেটিভ টেস্ট কেস বা ইনভ্যালিড টেস্ট কেস বলতে পারেন। এখন ইকুইভ্যালেন্স ক্লাসের পার্টিশন যে কাভারেজ মানে হচ্ছে অলওয়েজ দেখবেন যে পার্সেন্টেজ। ধরেন নাম্বার অফ ইসি যেটা ডিফাইন করেছি, নাম্বার অফ ইসি কত এখানে? 10টা না? ইসি স্যার নাম্বার অফ, হ্যাঁ স্যার, নাম্বার অফ টেস্ট কেস ইসি তো না, সরি, এখানে নাম্বার অফ ইসি হচ্ছে ডিফাইন্ড হলো আমার কয়টা? 12টা টোটাল না? 3টা হচ্ছে 3টা, 12টা স্যার। হ্যাঁ 12টা। তো 12টা টেস্ট কেসের মধ্যে কতটা টেস্ট, মানে কতটা নাম্বার অফ ইসি টেস্টেড এখানে? ইনটু 100। তার মানে আমি এই 10টা টেস্ট কেস বললে আমাদের 12টার মধ্যে 12টাই টেস্ট কেস কভার করা হচ্ছে, তাহলে আমরা ধরতে পারি এটা 100% কভার হচ্ছে না। কোনো একটা ইসি কি বাদ আছে টেস্ট করতে? না স্যার। তার মানে 100% কভারেজ। সরি, ও হ্যাঁ আচ্ছা, এটা এটা এত দূরে আমি ভাবলাম যে কি ব্যাপার, এন্ড বাটনে চাপ পড়ে গেল কিনা। তো আমাদের ইসি নিয়ে কোনো প্রশ্ন যদি কারো থাকে এখন করতে পারেন, না হলে আমি পরের মেথডে চলে যাব। স্যার 12টা কিভাবে হলো ওটা একটু যদি আবার বলতেন। 12টা টেস্ট কেস হচ্ছে, সরি 12টা ইসি হচ্ছে এই যে এখানে আছে কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, আর এই যে 5টা 12টা। ঠিক আছে? জি স্যার, থ্যাংক ইউ। স্যার প্রথম দিকে স্যার আমি কয়েকটা স্লাইড মিস করেছি স্যার। যদি প্রথম দিকে 3 নাম্বার পেজে টেস্ট অবজেক্ট, টেস্ট কন্ডিশন, টেস্ট ক্রাইটেরিয়া নিয়ে কথা বলা হয়েছে স্যার, এগুলো যদি একটু রিপিট করতেন স্যার আবার। আচ্ছা,
এটা না? জি জি স্যার এটাই। আচ্ছা, টেস্ট অবজেক্ট বলতে বোঝায় যেটাকে আমরা টেস্ট করব। সেটা হতে পারে একটা সফটওয়্যার কোড, হতে পারে এক্সিকিউটেবল ফাইল, হতে পারে কোনো ডকুমেন্ট অথবা কোনো ডেভেলপমেন্ট প্রসেসের মধ্যে যা কিছু আসবে সবগুলো আমার কাছে আসলে টেস্ট অবজেক্ট। আর টেস্ট কন্ডিশন হচ্ছে যে কোনো একটা ইভেন্টে বা কোনো একটা সময় বা কোনো একটা ফাংশনে ট্রিগার করতে পারে একটা কিছু, অন্য একটা কিছু ট্রিগার করে, যেটাকে আমরা বলতে পারি যে এই ইভেন্টটাকে আমরা একটা কন্ডিশন বলতে পারি। আচ্ছা, ওই ট্রিগারটা যদি আমার অন করতে হয় তাহলে এই কন্ডিশনে আমাকে চেক করতে হবে, মানে এই কন্ডিশন হলেই আমি আসলে টেস্ট কেসটা এক্সিকিউট হবে। এটা হচ্ছে টেস্ট কন্ডিশন। বিভিন্ন কন্ডিশনে বিভিন্ন রকম টেস্ট হতে পারে, এই জন্য টেস্ট কন্ডিশন ইম্পর্টেন্ট একটা বিষয়। এরপর হচ্ছে টেস্ট ক্রাইটেরিয়া। ক্রাইটেরিয়া হচ্ছে বেসিক্যালি পাস ফেল ক্রাইটেরিয়া। আর কোন স্লাইড মিস করেছেন আপনারা? না স্যার ঠিক আছে। ওকে, ইসফাত আফরিন আছেন নাকি? জি স্যার, আছি স্যার। কি অবস্থা আপনার? অনেকদিন পরে মনে হয়। না স্যার, আমি প্রত্যেকটা ক্লাসই করি, জাস্ট স্যার এখন ভিডিও অন করিনি স্যার। আচ্ছা স্যার ক্লাসে শুরু থেকে ছিলাম, এন্ড স্যার আজকে ক্লাসটা ক্লিয়ার হয়েছে স্যার। মানে এটা ক্লিয়ার হলে বাদ পুরো চ্যাপ্টারটা আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। জি স্যার। আরো যদি ক্লিয়ার না হয় আমি আবার আহ্বান জানাচ্ছি, আপনারা প্রশ্ন করে ক্লিয়ার করে নেন। আর যেহেতু এটা ফেস টু ফেস ক্লাস না যে আমি চেহারা দেখে বলে দিতে পারি যে আসলে কে কত পার্সেন্ট বুঝছে, যেটা অনলাইনে আসলে আমি চেষ্টা করেও পারছি না। জি স্যার। ওকে, তাহলে আমরা পরেটা চলে যাই। আমরা বলেন স্যার। আমি মনে হয় একটা জায়গায় মিস করেছিলাম যে 10টা টেস্ট কেস কিভাবে হলো, মানে এর চেয়ে বেশি হলো না বা কম হলো না, এটার কারণটা কি? মানে 10টা টেস্ট কেস কিভাবে হলো? এটাই তো আমাদের ফর্মুলা। আপনি অঙ্ক কষে যদি বলেন যে 10 হইলো কেন, অঙ্ক তো করে আমরা দেখছি এটা 10ই হবে। তো 10 হওয়ার জন্য যে জিনিসটা দরকার সেটা হচ্ছে আমরা দেখেছিলাম এখানে গুডস এর ভ্যালু একটা ভেরিয়েবল, এটা আর একটা ভেরিয়েবল, আর এ হচ্ছে আরেকটা ভেরিয়েবল না? এই ভেরিয়েবল তিনটাকেই তো আমি আসলে টেস্ট কেসের মধ্যে নিয়ে আসবো। আমি যখন এই মেথডটাকে ক্যালকুলেট করব, যেটার নাম হচ্ছে আপনার প্রাইস ক্যালকুলেশন আমরা বলতে পারি একটা প্রোডাক্টের। এই প্রাইস ক্যালকুলেশনটা যদি আমি করতে চাই তাহলে আমার কি কি তিনটা ভেরিয়েবল মধ্যে নিয়ে আমি ক্যালকুলেশনটা করব। যেমন গুডস এর ভ্যালু, তারপরে হচ্ছে ডিসকাউন্ট এবং শিপিং কস্ট। এটা তো আমি যোগ বিয়োগ করে বের করি যে কত টাকা হয়েছে। এই টেস্ট কেসের জন্য আমার প্রথম দরকার হচ্ছে ইকুইভ্যালেন্স ক্লাস, মানে ক্লাসিফাই করা। জি স্যার। তো ওই যে ইসি গুলা তৈরি করলাম, এইগুলো হচ্ছে সব আমার, এগুলো সব হচ্ছে ইসি। এটা বুঝছি স্যার। আচ্ছা, তারপর হচ্ছে স্ট্যাটাস ভ্যালিড ইনভ্যালিড আছে। এটাও বুঝছি। রিপ্রেজেন্টেটিভ, এটা বুঝাচ্ছি। এটা ক্লিয়ার স্যার, এটা এই স্লাইডটা ক্লিয়ার স্যার। ওকে, এবার আসি আমরা এখানে। এটা হচ্ছে ভ্যালিড ইসি টেস্ট। ভ্যালিড ইসি গুলা খালি টেস্ট করবো, শুধু ভ্যালিড গুলা প্রথমে, একদম প্রথমে শুধু ভ্যালিড গুলাই টেস্ট করবো, যেখানে অন্য আর কিছুই দরকার নাই। জি স্যার। এতটুকু ক্লিয়ার? এরপরেটা হচ্ছে ইনভ্যালিড গুলো আমি করবো। ইনভ্যালিড যখন আমি একটা করছি, একটা ভেরিয়েবল যদি ইনভ্যালিড নেই, বাদ বাকি ভেরিয়েবল গুলোর সব ভেরিয়েবলেই আমি ভ্যালিডই নিতে হবে।
একটা ইনভ্যালিড নিলে বাকিগুলো ভ্যালিড, এই তো কাজ। এরকম করে দেখলাম যে 10টা টেস্ট কেস হয়। আচ্ছা আচ্ছা, ওকে স্যার, বুঝতে পেরেছি স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার আমি ইকুইভ্যালেন্স ক্লাসগুলোকে কিভাবে ডিক্লেয়ার করতেছি, মানে এইগুলাই ইকুইভ্যালেন্স ক্লাসের মধ্যে এইগুলাই হবে ভ্যালু, এটা রেঞ্জটা কিভাবে ডিক্লেয়ার করতেছি বা অ্যাকচুয়ালি রেঞ্জটা আমরা করছি না, রেঞ্জটা হচ্ছে বিজনেস কেস থেকে আসে। যেমন আমরা যদি বলি ডিসকাউন্ট, তো ডিসকাউন্ট কি হয়, হয় 0% না তো 100%। কেউ বলে নাকি যে 200% ডিসকাউন্ট? না স্যার। বলে না। 110% ডিসকাউন্ট ও মাইনাস 10% ডিসকাউন্ট যদি হলে কেমন হয়? ওটা তো হয় না আসলে, পসিবল না রিয়েলিস্টিকে। হয় না। আমরা যদি বলতাম যে 110% ডিসকাউন্ট দিবেন, তার মানে কি দাঁড়াচ্ছে, আপনি প্রোডাক্টটাও নিয়ে যাবেন, আবার যাওয়ার সময় আবার টাকাও দিয়ে দেবেন, তাই তো? জি। আবার উল্টা করে যদি আমি বলি -10% ডিসকাউন্ট দিচ্ছে, এই কথা শুনলে আর কেউ যাবে? যে টাকা তো দিতেই হবে, পুরো টাকা, আরো 10% টাকা দিতে হবে ওদের, এক্সট্রা টাকা দিতে হবে। এটা কি হয় নাকি? হয় না। তো এই সমস্ত ডেফিনেশন গুলো বিজনেস লজিকের মধ্যে থাকে। আচ্ছা, তার মানে হচ্ছে ক্লাসগুলো ওরা অলরেডি ডিফাইন করে দিবে, দেন ওই ক্লাস বেসিসে হচ্ছে আমাদেরকে ভ্যালিড এন্ড ইনভ্যালিড টেস্ট কেসেস ক্রিয়েট করতে হবে। ওরা করে দেবে না, অ্যাকচুয়ালি ওদের কাছ থেকে আমরা তথ্য নিয়ে আমরা করে দেব। ওরা আসলে কিছুই করে দেবে না। আচ্ছা। ওরা আমাদেরকে, আমরা খুঁচিয়ে খুঁচিয়ে জিজ্ঞেস করে নেব। জি স্যার, বুঝতে পারছি। ওকে, তাহলে আমরা এই একটা টি ব্রেক দিই, তারপর আমরা শুরু করব হচ্ছে নেক্সট এপিসোড। স্যার একটা ওই যে ফর্মুলার মতো দেখলাম, ওইটা কি বাদ গেল? না, বাদ যায়নি, কারণ হচ্ছে যে এটার কথা বলছেন? জি জি। এটা তো হচ্ছে জাস্ট আমি কভারেজ দেখতেছি যে কয়টা ইসি ডিফাইন করা হয়েছে আর কয়টা ইসি এই টেস্ট করা হয়েছে আমার এই এর ভিতরে। 100% বের করছি, অনুপাত আসলে। মানে টেস্ট কেসেস কভারেজ কতটুকু হচ্ছে এটা বোঝার জন্য। হ্যাঁ, আমরা টেস্ট কেস করে দেখলাম যে ইসি কভার করছে কিনা। স্যার আরেকটা কোশ্চেন ছিল স্যার। বলেন স্যার। একটু স্যার এক্সাম্পল গুলাতে যাই স্যার আগে। বলেন স্যার এক্সাম্পলে স্যার এখানে স্যার মানে স্যার আমি টেস্ট করার আগে স্যার আগ মুহূর্তে স্যার এখানে কোন কোন জিনিসগুলো স্যার থাকতেছে, মানে আগে থেকে আমি তৈরি করে রাখতেছি স্যার, এরপরে টেস্ট করার পরে স্যার কোনগুলা স্যার আমি মানে নতুন করে অ্যাড করতেছি স্যার। আমরা প্রথমে ইনপুট ভ্যালুস গুলা নেওয়াটাই হচ্ছে মূল বিষয় টেস্ট কেস ডিজাইন। আমরা জানি যে দেখেন, আমি যদি বলি এই যে T1 যদি আমি ইনপুট ভ্যালুস হচ্ছে 1000, ডিসকাউন্ট 10% আর শিপিং কস্ট হচ্ছে 19, তাহলে এক্সপেক্টেড আউটকাম কত হবে? প্রাইস ক্যালকুলেশন করে যেটা হবে সেটা বলবে না? জি স্যার। তাহলে এক্সপেক্টেড আউটকাম তো ক্যালকুলেটর দিয়ে আমরা বের করে রাখতে পারি। সো টেস্ট কেস যখন আমরা এক্সিকিউট করব, এক্সপেক্টেড আউটকাম তো অবশ্যই একটা ফ্যাক্টর, কিন্তু এই ক্যালকুলেশনটা আমার এখানে দেখানোর দরকার নাই। যখন আমরা রিয়েলি টেস্ট কেস করব, আমরা এই 10টা টেস্ট কেসই ধরেন করলাম, এর বেশি দরকার নাই। কিন্তু আমি এখানে এক্সপেক্টেড আউটকাম ক্যালকুলেটর দিয়ে বের করে আমি যদি বসাইতাম, বসানো যেত। ইন্ডিভিজুয়ালি যখন আপনি টেস্ট করতে যাবেন, তখন আপনার হবে কি বলে
কোনটা বললাম? এই যে আপনি যে টেমপ্লেটের দিকে তাকাইছেন তাই না, টেস্ট কেস টেমপ্লেট। তো এখানে অ্যাকচুয়ালি ইনপুট ভ্যালুস গুলা বের করলাম আমরা, আর কিছু না। এই 10টা টেস্ট কেস দিয়ে আমরা টেস্ট করব, আমরা জানবো টেস্ট কেস যখন ডিজাইন করব, মানে এটা তো গেল হচ্ছে ফর্মুলা। আমরা যখন বসে দেখলাম 10টা টেস্ট কেস, ওকে 10টা টেস্ট কেসে ইনপুট ভ্যালুস পেয়ে গেছি। এই ইনপুট ভ্যালুস গুলা দিয়ে আসলে এক্সপেক্ট আউটকাম কি হওয়া উচিত, রেজাল্ট আসলে কি হওয়া উচিত। তখন আমরা এটা হিসাব করে দেখবো যে -1000 হলে 10% ডিসকাউন্ট হলে 19 যদি হয় তাহলে কত টাকা আসে, প্রাইসটা কত হয়। স্যার এখানে স্যার যদি স্যার মানে একটা ইনভ্যালিড টেস্ট করলাম স্যার, ওইটা স্যার রেজাল্ট মানে মানে এরর আসলো স্যার, তো তখন স্যার এখানে আমি কি পরিবর্তন করব স্যার? এখানে কোনো পরিবর্তন করার আছে? এখানে পরিবর্তন করবেন না, আপনি তো টেস্ট করার সময় এরর আসলো নাকি না এখানে? না স্যার, টেস্ট করার সময় স্যার। আচ্ছা, টেস্ট করার সময় আপনার একটা ডিফেক্ট ধরা পড়েছে, তাই তো? আপনার টেস্ট কেস দিয়ে তারা ফিক্স করবে, আপনি রিটেস্ট করবেন আবার। তাহলে স্যার এইখানে এটা কি স্যার জাস্ট একটা এক্সাম্পল নাকি স্যার মানে স্যার এরকম স্যার বাস্তবে স্যার এরকম আমরা স্যার মানে তৈরি করে বাস্তবে তো এরকম ইসি যখন আপনি বলবেন তখন বাস্তবে এরকম ভাবেই করতে হবে কাজ। তাহলে স্যার মানে যখন স্যার ধরা পড়বে স্যার একটা এরর, তখন স্যার আমি এটা স্যার মানে কোথায় মানে আলাদা একটা অন্য কোনো চেক লিস্টের মতো থাকবে ওখানে স্যার অ্যাড করব নাকি স্যার মানে এরকম টেবিলেই স্যার কোনো অপশন আছে? তো এই টেবিলটা হচ্ছে আসলে ফরম্যাট অফ ডিজাইনিং টেস্ট কেস, কিন্তু টেস্ট কেসটা ডিজাইন হয়ে গেলে আমরা ধরেন বাই ডিফল্ট সব থেকে বেশি ইউজ হয় হচ্ছে এক্সেল। তো এক্সেলে আমরা ইনপুট ভ্যালুস গুলো দিয়ে আমরা এক্সপেক্টেড আউটকাম দিয়ে এটা এক্সেলে বানিয়ে ফেলবো। জি স্যার, বুঝতে পারছি। আপনাকে আমি বের করলাম যে 10টা টেস্ট কেস লাগবে, ওকে 10 নাও ইজ পারফেক্ট যে আমার 100% ইসি কাভারেজ হচ্ছে এই 10টা টেস্ট কেসে। এই 10টা টেস্ট কেসটা কি হবে আমি রিপ্রেজেন্টেটিভ নিয়ে দেখিয়েও দিয়েছি। এখন শুধু আমাদের কাজ হচ্ছে এইগুলা নিয়ে এক্সেলে ফেলে ওর এক্সপেক্টেড আউটকামটা বলে দেওয়া, তারপরে টেস্টাররা এটা বসে টেস্ট করবে আর এক্সপেক্ট আউটকামের সাথে মিশবে। যদি ইকুয়াল হয় তাহলে বলবো যে এটা পাস, আর ইকুয়াল যদি না হয় তাহলে ফেল। জি স্যার, বুঝতে পারছি স্যার, ধন্যবাদ। ওকে, তাহলে আমরা জাস্ট কয় মিনিটের ব্রেক দেবো? কফি ব্রেক 5-10 মিনিট। 10 মিনিটস, ওকে। এখন বাজে হচ্ছে 21, আমরা 31-এ আসবো ইনশাল্লাহ। তহিদ ভাই আছেন?
নেট হ্যাঁ হুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। শুরু করব স্যার বাকিরা তো কিছু বলছে না, একটু ওয়েট করি। জি স্যার, শুরু করা যায়। শুরু করা যাক। যদি এই মুহূর্তে আমার বাসায় কারেন্ট চলে গেল, বড় মনিটরটা বন্ধ হয়ে গেছে, আর ল্যাপটপে নিতে হবে, আপনাদের দেখতে পাবো না, হয়তো আমি স্ক্রিন শোতে চলে যাচ্ছি বড়, যেহেতু আর একটা মনিটর নাই আমার। আচ্ছা এই স্লাইড এই প্রেজেন্টেশন গুলাতে 4টা কভার করবো। আমরা তো ইসি কভার করেছি অলরেডি, 4টা আছে, দেখি আজকে কতটুকু কভার করতে পারি। নাম্বার 1 হচ্ছে বাউন্ডারি ভ্যালু অ্যানালাইসিস। বাউন্ডারি ভ্যালু অ্যানালাইসিস স্ক্রিনে কি দেখা যাচ্ছে? না স্যার, আমরা দেখতে পাচ্ছি না। চ্যাপ্টার 4 দেখছি স্যার। আচ্ছা আচ্ছা, না না, তাহলে মনিটরে ওই মনিটর বন্ধ হয়ে গেছে তো আমি, আচ্ছা আরেকবার শেয়ার দিই আমি। এইবার দেখা যাচ্ছে না? জি স্যার, এবার দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমাদের ইকুইভ্যালেন্স ক্লাস পার্টিশনিং টেস্ট ডিজাইন টেকনিক শেষ করলাম। এবার আমরা শুরু করব হচ্ছে ওরা রেকর্ডারটা অন করি। আবার রেকর্ডার তো অনই আছে, অফ করা হয়নি। যাই হোক, বাউন্ডারি ভ্যালু অ্যানালাইসিস নাম শুনছেন সবাই মনে হয় না এটা? জি স্যার। একটু বলেন তো বাউন্ডারি ভ্যালু অ্যানালাইসিস সম্পর্কে আপনাদের জানার অবস্থাটা। স্যার আমরা যে লাস্ট ইয়ারতে যেমন যে ইকুইভ্যালেন্ট ক্লাস পার্টিশনিং করছিলাম, ওইখানে আসলে আমরা আসলে রেঞ্জের মানে বাউন্ডারি ভ্যালু গুলো দেখতেছি। যে সাপোজ যদি 10 থেকে 20 হয়, তাহলে ইন 10 রেঞ্জে বা 9 11তে কিরকম বিহেভ করতেছে, আবার 20 19 21 ওই বাউন্ডারি গুলো দেখতেছে একটা রেঞ্জের ভিতরে, বা একটা সলিড নাম্বার হতে পারে। ইসির সাথে বাউন্ডারি ভ্যালু অ্যানালাইসিস এর কোনো রিলেশন আছে? জি স্যার, বলেন তো। রিলেশনটা হচ্ছে কি স্যার, মানে ওই ইকুইভ্যালেন্ট পার্টিশনিং এর যেই ভ্যালিড পয়েন্ট, মানে ভ্যালিড যেই কন্ডিশন গুলো আছে তার আশেপাশের মানে ইনভ্যালিড এবং মানে মানে কি বলা যেতে পারে স্যার, যে মানে যে মানে পার্টিশনের খুব কাছাকাছি এবং পার্টিশন ক্রস করে যে ভ্যালু আছে সেগুলোকে নেয়া। আচ্ছা, তার না আমি বলতে চাচ্ছি যে ইসির সাথে বাউন্ডারি ভ্যালু অ্যানালাইসিস এই দুইটা ডিজাইন টেকনিক আলাদা। তো ইকুইভ্যালেন্স ক্লাস পার্টিশনের সাথে বাউন্ডারি ভ্যালু অ্যানালাইসিসের সাথে রিলেশনটা কোন জায়গায়? মানে রিলেশন বলতে আমরা বলছি যে এই দুটা কি ইন্ডিপেন্ডেন্টলি আছে নাকি ডিপেন্ডেন্সি আছে, বা এর মধ্যে রিলেশনশিপ কি আসলে? স্যার আমরা তো বাউন্ডারি ভ্যালুর উপরে বেস করেই তো আমরা ইকুইভ্যালেন্স ক্লাসগুলোকে ডিফাইন করি। না, বাউন্ডারি ভ্যালু আসলে করি নাই আমরা। আসলে বাউন্ডারি ভ্যালু এখন করব
ইসি হচ্ছে বাউন্ডারি ভ্যালুর জন্য করে না, ইসি হচ্ছে ইকুইভ্যালেন্স ক্লাস তৈরি করে নিয়ে যে কোনো রিপ্রেজেন্টেটিভ ধরে নিছে, যে কোনো, যেমন আমি বললাম গ্রেটার দেন ইকুয়াল টু 0 গুডস এর প্রাইস, এটা কি কোনো বাউন্ডারি ভ্যালু নিছি? আমি 1000 টাকা। নেই নাই স্যার ইয়েটা মানে আমার কাছে মনে হচ্ছে স্যার বাউন্ডারি ভ্যালু ইকুইভ্যালেন্ট পার্টিশন এটা সাবসেট, সাবসেট না বলে আমরা এটাকে বলি এক্সটেনশন। এক্সটেনশন তার মানে বাউন্ডারি ভ্যালুজ এর আলাদা কোনো অস্তিত্ব নাই। আপনি ইসি করার পরে এক্সটেনশন করলে বাউন্ডারি ভ্যালু কাছে যেতে পারেন, এর আগ পর্যন্ত ইসি কমপ্লিট না করা পর্যন্ত বাউন্ডারি যেতে পারেন না। আমরা দেখি এটা এই অবস্থাটা। বাউন্ডারি ভ্যালু অ্যানালাইসিস কি জিনিস? Boundary value analysis extends equivalence class partitioning by introducing a rule for choice of representative. এই লাইনের টোটাল কথাটা বলে দিচ্ছি। তাহলে boundary value analysis is nothing but the extension of EC, এবং সেটা কোন জায়গায় রিলেশন হচ্ছে যে চয়েস অফ রিপ্রেজেন্টেটিভ। এর আগে আমরা ইসি তে কোনো চয়েস অফ রিপ্রেজেন্টেটিভ ওরকম ভাবে স্পেসিফিক্যালি অথবা একেবারে পিন পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করিনি। আমরা হলেই হচ্ছে একটা, আমরা বলতাম যে ক্লাস প্রত্যেকটা ক্লাসের একটা করে বাচ্চা নিয়ে আসো রিপ্রেজেন্টেটিভ, কি যে কেউ। এখন আমি বলে দিলাম না, সব বাচ্চাদের নেওয়া যাবে না, প্রত্যেকটা ক্লাসের 2 জন করে নিয়ে আসো, একটা ফার্স্ট বয় আর লাস্ট বয়। বুঝতে পেরেছেন? এখন এই চয়েস অফ রিপ্রেজেন্টেটিভটাই হচ্ছে আমাদের বাউন্ডারি ভ্যালুজের লক্ষ্য উদ্দেশ্য। ক্লিয়ার? কেন এই বাউন্ডারি মানে হচ্ছে এজ অফ দা, হ্যাঁ, বাউন্ডারি মানে এজ, কিনারা, কর্নার, ছাদের কিনারা দিয়ে যদি হাঁটতে যায় কেউ ভয় করে না পড়ে যাওয়ার? কনফিউজিং যে এরিয়া গুলা সেগুলো যে বাউন্ডারি। যেমন ধরেন ক্রিকেট খেলায় বল পড়েছে মাঠের মাঝখানে, আপনার সিদ্ধান্ত দেওয়াটা খুব সহজ। ক্রিকেট খেলায় ওভার বাউন্ডারি হয়ে গেছে, সিদ্ধান্ত দেওয়া সহজ। কিন্তু ক্রিকেট খেলায় যদি বাউন্ডারি দাগের আশেপাশে পড়ে তাহলে আমরা কি করি? রিপ্লে দেখাও। হ্যাঁ, আমি আর নিজে নিজে দেখতে পাচ্ছি না, পারফেক্ট করার জন্য রিপ্লে দেখতে হবে। তার মানে সন্দেহযুক্ত জায়গা হচ্ছে বাউন্ডারি। এই যে বলছে the age values of the equivalence class are to be tested intensively। আমরা মাঝে টেস্ট করে তো লাভ নেই, আমাকে টেস্ট করতে হয় হচ্ছে বাউন্ডারি ভ্যালুতে। টেস্ট করলেই এক্সাক্ট টেস্টটা পাওয়া যায়। Why put more attention in the age? Because often the boundary values range are not well defined. মানে প্রোগ্রামাররা ভুল করে। আমি বলেছিলাম যে এজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 25, প্রোগ্রামার ইকুয়াল দিতে ভুলে গেছে, কি হয়ে গেল? গ্রেটার দ্যান 25, যার ফলে 25 ইনভ্যালিড হয়ে গেছে, তাই না? তাহলে আমি যদি গ্রেটার দ্যান ইকুয়াল টু 25 বললে 30 ধরলেও যা, গ্রেটার দ্যান 25 বললেও 30 ধরলেও একই কথা না, কোনো পার্থক্য নেই। তো মাঝামাঝি জায়গায় ভ্যালু আমরা নিবিড় টেস্ট করব না, তাহলে আমরা টেস্ট করব হচ্ছে বাউন্ডারিতে, যেটা নিয়ে চেকিং ইফ দ্য বাউন্ডারিজ আর প্রোগ্রামড কারেক্টলি। হ্যাঁ, experience shows that error occur very frequently on the boundary value ranges. ঠিক আছে? নাও এরপর আমরা কিভাবে ডিফাইন করব বাউন্ডারি। বাউন্ডারি মানে হচ্ছে ওর আশেপাশে নেবারিং ভ্যালু, অ্যাডজাসেন্ট ভ্যালুস। যেমন যদি x এর ভ্যালু 5 হয় তাহলে আমরা ওর বাউন্ডারিতে দেখব 4 and 6, আর 5 তো নিজে রাখবে, কারণ 5 হচ্ছে একদম বাউন্ডারি,
তার আগে এক নাম্বার পরে আমরা সবগুলো টেস্ট করে দেখব। যদি এরকম হয় রেঞ্জ অফ ভ্যালুস, তাহলে আমরা কি করব 0 to 100, যেমন ডিসকাউন্ট দেখলাম 0 to 100, মানে কি 0 to 100 যখন আমরা বলবো বাউন্ডারি কি হবে 0 থেকে 100। তাহলে বাউন্ডারি আমরা দেখলাম দুইটা, একটা 0 তে একটা 100 এ, কারণ 0 আর 100 সবই ভ্যালিড আর তার দুই পাশে চলে যাবে ইনভ্যালিড রেঞ্জ। সো লেস দ্যান 0, গ্রেটার দ্যান 100, বোথ আর ইনভ্যালিড ডেটা। তাহলে আমরা এই ধরনের যখন বাউন্ডারিতে ভ্যালু নেওয়ার ব্যাপার থাকবে তখন আমরা কি করব, আমরা যেহেতু বলছি নেইবারিং ভ্যালু, সো নেইবারিং ভ্যালু মানে হচ্ছে নেইবারিং ভ্যালু মানে কি এই 0 প্লাস মাইনাস একটা প্লাস একটা, তার মানে -1 0 +1, দেন 100 যদি নেইবারিং ভ্যালু হয়, আমার পয়েন্টার কি দেখা যাচ্ছে? পয়েন্টার ফ্রিজ আছে, পয়েন্টার কি দেখা যায় এরকম? ও ফ্রিজ না, তা আমি আবার স্লাইড চেঞ্জার ইউজ করছি, ওইটা তো আর আপনারা এখানে দেখতে পাবেন না। এবার দেখা যায় না? তাহলে 100 এ আপনার বাউন্ডারি যদি হয় তার অ্যাডজাসেন্ট ভ্যালু বা নেইবারিং ভ্যালু বলা হয় 99 and 101। তাহলে আমরা দেখলাম যে দুইটা বাউন্ডারিতে ভ্যালু হয়ে যাচ্ছে চারটা, একে বলে ছয়টা হচ্ছে, দেখছেন? জি স্যার। আগে আমরা টেস্ট করছিলাম কয়টা দিয়ে? কয়টা ক্লাস ছিল? এরকম 3টা ক্লাস ছিল। একটা হচ্ছে লেস দেন 100, সরি লেস দেন 0, লেস দেন 0 পড়ছে -1 এ, এরপরে বলছি গ্রেটার দেন 100 হচ্ছে 101 মিট করে, আর এই 0 to 100 এর মধ্যে 4টা নাম্বার আসতেছে 0 1 99 100। আগে আমরা 10% দিয়েছিলাম না? তাহলে 10% দেওয়ার জায়গাটাতে আমি এখন 4টা পাচ্ছি, কিন্তু নেগেটিভ দেওয়ার সময় আমরা -10 নিয়েছিলাম, এখন -1 নেবো, বাউন্ডারি হয়ে গেল। আমি নিয়েছিলাম 200%, আমি নেবো 101%, তারপর বাউন্ডারি হয়ে গেল, বাট ইনভ্যালিড ঠিকই আছে, ওটুক মিট করে। কিন্তু 10% যখন ভ্যালিড ছিল তখন তো বাউন্ডারিতে ছিল না 10%, তাহলে আমি কি করব? 0 নেবো না 1 নেবো নাকি 99 নাকি 100, কোনটা নেবো? নাকি 4টাই নিতে হবে? 4টা নিতে হবে। তো 4টা নেওয়াটা মানে হচ্ছে ইন্টেনসিভ টেস্ট করলাম, কিন্তু এই 4টা থেকে আমরা দেখি এরকম যদি আমাদের ইন্টেনশন হচ্ছে নাম্বার অফ টেস্ট কেস কমাইতে হবে, বাট কভারেজ যেন 100% হয়। তাহলে এই জিনিসটা দেখলাম যে 6টা টেস্ট কেস হচ্ছে না, তাহলে এরকম যদি হয় তাহলে তো অনেক বেশি টেস্ট কেস হয়ে যাবে। এই জন্য আমরা দেখি অপটিমাম কিছু করা যায় কিনা। অপটিমাইজেশনের রুলসটা হচ্ছে এরকম, ধরেন আমরা বললাম গ্রেটার দেন ইকুয়াল টু 0, গ্রেটার দেন ইকুয়াল টু 0 আর লেস দেন ইকুয়াল টু 100, তাই তো? এই কন্ডিশন ছিল না? তাহলে দেখেন আমি যদি ভুল করে ইকুয়াল না দিই তাহলে কি হবে? ভুল করে যদি ইকুয়াল না দিই তাহলে 0 বাদ পড়তে পারে না ভ্যালিড থেকে? 0 বাদ পড়তে পারে, 1 কি বাদ পড়বে? না স্যার। তাহলে 1 বাদ পড়ে না, আর ভুল করলে 1টা বাদ পড়ে না। তার মানে গ্রেটার দেন 0 বললে 1 ভ্যালিড তো হয়, 0টাই সমস্যায় পড়ে, তাহলে 1 টেস্ট করা দরকার কি? এটা তো সমস্যা হচ্ছে না, এই বাউন্ডারিতে এটা সমস্যা হচ্ছে না। এখন গ্রেটার দেন যখন বলছি এটা তো এমনি হয়, ঠিক এরকম 100 যখন বলি লেস দেন ইকুয়াল টু 100, ওকে আমি যদি ইকুয়াল না দিই তাহলে 100 একটা বিপদের মধ্যে আছে, কিন্তু 99 তো বিপদে নাই। তাহলে আমরা খামাখা 1 এবং 99 দিয়ে টেস্ট করব কেন? আমরা এটা দিয়ে টেস্ট করব না, করে করব কি অপটিমাম করে আমরা দেখব যে 1 and 99 বাদ দিলে থাকে হচ্ছে 6টার জায়গায় 4টা,
তার ভিতরে দেখেন দুইটা তো ইনভ্যালিড, দুইটা আগে থেকে ছিল আমার ইস্যুতে। খালি আমি চয়েস অফ রিপ্রেজেন্টেটিভটা আমরা 200 থেকে 101 নিয়ে আসলাম, আর -10 থেকে -1 নিয়ে আসলাম। আর শুধুমাত্র আমার একটা বাড়লো, আগে ছিল 10%, আমি এখন 10% দেবো না, 0% দেবো, আর 100% দেবো। ঠিক আছে? সো এইভাবে আমরা টেস্ট কেস এক্সপ্লোরেশন থেকে আবার বাঁচলামও। তাহলে আমার এখন ইকুইভ্যালেন্স ক্লাস পার্টিশনের যত বাউন্ডারি ভ্যালুস গুলো আছে, সেই ভ্যালুগুলাকে ইকুইভ্যালেন্স ক্লাস পার্টিশনের যে টেস্ট গুলো আমরা করলাম, সেইটার বাউন্ডারি ভ্যালুতে যদি আমি ডেটা গুলা নিয়ে টেস্ট করতে চাই, তাহলে ওই যে গ্রিডটা যেটা আমি দেখালাম ওটা কেমন হবে চেহারা? সেটা কেমন হবে মনে আছে ওটার কথা? গ্রিডটা মানে স্যার যে কালার ব্যান্ড করা যেটা স্যার, ওটা হ্যাঁ, যেটা আমরা দাঁড়ান ফুল স্ক্রিন শেয়ার দিই, তাহলে ইয়ে করা যাবে। এজ লিমিটেডটা কি স্যার? না, ওই যে যেটা প্রাইস ক্যালকুলেশন। আচ্ছা আচ্ছা, এই বাউন্ডারি ভ্যালুজে যদি আমরা এই যে এটা তাহলে এইটা যদি আমি এখন বাউন্ডারি ভ্যালু দিতে চাই, দেখেন আমরা কি করব, 100 এই 1000 না দিয়ে 0 দেবো। 0 দেব। হ্যাঁ, 0 নেভারিং ভ্যালু কি হবে? -1 -1 0 and +1 না? জি স্যার, +1 তো বাদ দিলাম স্যার। হ্যাঁ, তাহলে -1 তো আমার এই যে লেস দ্যান 0 তে ওইটা পড়ে যায় না, -1। জি স্যার। তাহলে আমরা এখানে -1000 না দিয়ে -1 নেব, আর এটা 1000 না নিয়ে 0 নেব। বুঝতে পারছেন? জি স্যার। সবার কি ক্লিয়ার এই বিষয়টা? না স্যার। এই তো চুপ করে আছেন কেন আপনারা? এতক্ষণ পরে বলো না স্যার। আপনারা তো চুপ করে আছেন কেন বলেন? স্যার কথা বলতেছিলাম তো স্যার, এই জন্য বুঝার চেষ্টা করতেছিলাম আর কি, কিন্তু একটু মনে হচ্ছে ইয়া হয়ে গেছে। আচ্ছা, আমি আবার বলি। জি। সেটা হলো ইকুইভ্যালেন্স ক্লাস পার্টিশন করে আমরা টেস্ট কেস ডিজাইন কমপ্লিট করেছিলাম, কিন্তু একটা সমস্যা ল্যাকিং আছে। সেই ল্যাকিংটা কি? এটা চয়েস অফ রিপ্রেজেন্টেটিভ। যে আমি 1000 নিলাম কেন, কোন গাইডলাইন থেকে? আমাদের গাইডলাইন ছিল একটা স্যাম্পল নিলেই হয়েছে, তাই না? জি স্যার। বাট এখন নেক্সট যে আমাদের ডিজাইন টেকনিক আমরা দেখলাম বাউন্ডারি ভ্যালু অ্যানালাইসিস। কেন দেখলাম? আমাদের এক্সপেরিয়েন্স হচ্ছে ডেভেলপাররা সাধারণত ভুল করে, প্রোগ্রামাররা। ভুলটা কি? বাউন্ডারিতে গন্ডগোলটা হয়। বাউন্ডারিতে গন্ডগোল হবে, এটাই স্বাভাবিক, কারণ আমাদের জীবনও হচ্ছে, দেখবেন যে বাউন্ডারিতে গিয়ে আমরা একটু কনসাস হই, বাউন্ডারিতে গিয়ে আমাদের বিভিন্ন ধরনের পা পিছলে পড়ে যাওয়ার ব্যাপার থাকে। হ্যাঁ, ঠিক প্রোগ্রামারও ভুল করে অনেক সময় গ্রেটার দ্যান ইকুয়াল টু, লেস দ্যান ইকুয়াল টু না দিয়ে একটা ধরে দিলাম, তো যার ফলে ভুলটা থেকেই যায়। তো এই ভুলটা থেকে বাঁচার জন্য আমরা বাউন্ডারি ভ্যালু অ্যানালাইসিস ইমপ্লিমেন্ট করলাম। বাট এই ইমপ্লিমেন্ট করার যে রুলস ছিল সেটা হচ্ছে চয়েস অফ রিপ্রেজেন্টেটিভ যদি আমি করতে হয়, এখন হচ্ছে 1000 আছে, আমরা চয়েস অফ রিপ্রেজেন্টেটিভ করার নিয়ম হচ্ছে বা আগে ইউ হ্যাভ টু কি বলে ফাইন্ড আউট দা বাউন্ডারি, একদম ফিক্স করতে হবে বাউন্ডারিটা কি। তো এখানে বাউন্ডারি হচ্ছে 0, তাই না? এটা হচ্ছে 0 বাউন্ডারি, তার মানে বাউন্ডারি লাইন হয়েছে 0 তে।
তাহলে আমি যদি বলি 0-তে, তাহলে এর নেবারিং ভ্যালু দিয়ে টেস্ট করা উচিত। তার নেবারিং ভ্যালু কি? 0 নেবারিং ভ্যালু হচ্ছে -1 and 0 and +1। তাহলে আমি দেখেন আমার -1 দিলে কিন্তু এইটা স্যাটিসফাই করে, তাই না? 12 যেটা। কি স্যার, তাহলে মানে 1000 এর পরিবর্তে আমি -1 দিয়ে দিব? হ্যাঁ, -1000 পরিবর্তে -1 দেবো। ওকে। আর +1000 এর জায়গায় আমরা 0 দিয়ে দেবো, ঠিক আছে? আর +1টা আমরা দেব না, কারণ এখানে ভুল করে খুব বেশি হলে ইকুয়াল বাদ দিতে পারে। কিন্তু স্যার 0 থেকে কোনো মানে গুডস এর প্রাইস হয়? না না, এটা তো ফর দ্য সেক জাস্ট অফ, একটা एग्जांपल স্যার। হ্যাঁ, ফর দ্য সেক অফ গুডস, যার জন্য আপনার মনে হচ্ছে যে হয় কিনা। আমার তো টেস্ট করব, আমার তো জানা দরকার না যে কত টাকা আসলে আসলো। আমরা 0 দিয়ে, আমরা 0 দিয়ে দেখবো। মনে করেন যে আমরা এফওসি করতে চাই, আমাদের প্রোডাক্টের মধ্যে কিছু আছে বিনা পয়সায় দেবো। হ্যাঁ, ফ্রি, ঠিক আছে। হ্যাঁ, ফ্রি। তো সেই ক্ষেত্রে আমি যদি ফ্রি দিই এবং সেখানে যদি কোনো আবার ডিসকাউন্টও যদি থাকে, বিজনেস লজিক আমাকে সেট করতে হবে, ওকে ফ্রি দিলে ডিসকাউন্ট দেবো না, সেটা আলাদা কথা। কিছু ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকতে পারে, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকতে পারে, এত জটিলতার মধ্যে আমি যাইনি। আচ্ছা, না ঠিক আছে স্যার। তারপর হচ্ছে বলেন যে 0 প্রাইসের একটা জিনিস কাউকে পাঠাতে গেলে শিপিং কস্ট লাগে না? হ্যাঁ, লাগবে, শিপিং কো অবশ্যই লাগবে। তো ধরে নিলাম যে আমি এই সব কিছু দিয়ে আমার হলো 19 টাকা পড়ছে তাকে, তো 19 টাকাটাও আমি মাফ করে দেবো, তাই না? না না, ফ্রি দিতে গেলে তো এটাও আমরা মাফ করে দেবো। তো অ্যাকচুয়ালি আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে প্রোগ্রামারদের ভুল ধরা, তাই না? প্রোগ্রামারদের কাজের ভুল ধরা, যাতে করে ক্র্যাশ করে না করে সিস্টেমটা। তো তার জন্য চয়েস অফ রিপ্রেজেন্টেটিভ যা আমি যদি পারফেক্টলি সেট করতে পারি, তাহলে আরো অনেক ভালো হয়, ফাইন টিউনিং হয় এই টেস্ট ডিজাইন টেকনিকটা। কোনটা? ইকুইভ্যালেন্স। ইকুইভ্যালেন্স একটা পর্যায় পর্যন্ত নিয়ে এসে আপনাকে ছেড়ে দিয়েছে, ওকে, একটা ফ্রেমওয়ার্ক আমরা দাঁড়ায় গেছে। এখন আরো সূক্ষ্মভাবে, আরো সুন্দরভাবে করার জন্য বাউন্ডারি ভ্যালু আসলো, ইন্ট্রোডিউস করলাম আমি। তাহলে কি হলো, এখন আমি চয়েস অফ রিপ্রেজেন্টেটিভ 1000 -1000 এগুলা না দিয়ে বাউন্ডারিতে নেব। হ্যাঁ, আর 0 to 100 এর ব্যাপারটা ছিল 6টা, যেহেতু অ্যাডজাস্টেন্ট ভ্যালু গুলা এখানে 2টা বাউন্ডারি আছে, 0-তে একটা আর 100-এ একটা, তাহলে এর 2টা বাউন্ডারিতে মোট প্রতি বাউন্ডারিতে 3টা করে হয় ভ্যালু, তাহলে 6টা ভ্যালু দিয়ে আমি টেস্ট করতে পারছি। এবং সেই 6টার জায়গায় আমরা আবার অপটিমাম করে দেখলাম যে না, 4টা হলে যথেষ্ট। কিরকম? গ্রেটার দ্যান ইকুয়াল টু 1, কি বলে 0 হলে আসলে যদি ভুল করে গ্রেটার দ্যান ইকুয়ালটা বন্ধ করে দেয়, তারপরেও আমার 0-তে এফেক্ট পড়লেও 1 এফেক্ট পড়বে না। তো খামাখা আমি তো কনফার্ম ওর কোনো সমস্যা হবে না, আমি ওর বারবার এত সতর্ক করা কি দরকার? হ্যাঁ, এই জন্য আমরা ওইটাকে অপটিমাম করে 6টা থেকে আমরা 4টাতে নিয়ে আসলাম। ঠিক আছে? জি স্যার। এই তো, অ্যাজ সিম্পল। তাহলে বাউন্ডারি ভ্যালুস গেল। এনি কোশ্চেন? সবাই তো কেউ কোশ্চেন করছে না, চুপচাপ আছে। তাওহীদুল আমিন আছেন না? তাওহীদুল আমিন ঘুমাই গেছে। তাওহীদুল আমিন নাই। রাশিদুল আলম, কি অবস্থা? স্যার শুনতেছি আমি। কনফিডেন্ট কিনা যাবে না? স্যার কনফিডেন্স, স্যার কোশ্চেন নেই স্যার, এগুলো তো শুনলাম। আচ্ছা স্যার, আমরা 4টা বের করলাম বাউন্ডারি ভ্যালু, তারপরে আমরা হলো মানে এখানে যে 1000 এর বদলে ওই জায়গাগুলোতে জাস্ট মানে ওই ক্লাসগুলো নিয়ে কাজ করব। কোনগুলো নিয়ে? স্যার -1, তারপরে 0, 100, 101, মানে ওগুলা আর কি আরো কয়েকটা ক্লাস বসবে।
আর একটা ক্লাস বসবে না, ক্লাস তো এটার উপরেই আছে আমাদের। হ্যাঁ, ক্লাস হবে আপনার ক্লাসের ভিতরেও আমি দেখেন এইটা যেমন এখানে যেমন ইসি 1 2 সরি 2 1 যেটা এই যে ডিসকাউন্ট, এখানে কিন্তু রিপ্রেজেন্টেটিভ নিতে হবে দুইটা, তাই না? একটা 0 একটা 100 না? জি স্যার। সেম ক্লাসে দুইটা নিতে হবে। তাহলে দুইটা নিলে হবে কি, এটা আমি একটা স্লাইস করে দেব, এখানে আর একটা রো বাড়িয়ে দেব, বাড়িয়ে দিয়ে একটা নেব এখানে 0%, হ্যাঁ, আর এখানে নেব হচ্ছে 100%। জি স্যার। বোঝা গেছে? জি স্যার। আর -1 আর 101 টা কিভাবে করে যাবে? -1 স্যার -1 আর 101 টা মানে 0 to 100 তো স্যার ভ্যালিড। 0 to 100 is valid. জি স্যার। সেক্ষেত্রে আমার টেস্ট কেসে তো বেড়ে যাবে। টেস্ট কেস দেখি আমরা কতটুকু বাড়াতে পারি নাকি কমাতে পারি নাকি এক্স্যাক্টলি থাকে, এটাই হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে। হ্যাঁ, আমি জাস্ট একটু এক্সপ্লেন করে দিলাম আপনাদের। আমি একটা এক্সেল শিট দেব গুগল শিটে, এবং এখানে সবকিছু দেওয়া থাকবে এক্স্যাক্টলি যা আছে, আর স্টারের পরিবর্তে থাকবে হচ্ছে টিক দেওয়ার উপায় থাকবে। আপনারা এটাকে মডিফাই করে এইটার উপরে ইকুইভ্যালেন্স ক্লাস পার্টিশনের উপরে বাউন্ডারি ভ্যালু অ্যানালাইসিসটা ইম্পোজ করলে এই গ্রিডটা কি দাঁড়ায়, নাম্বার অফ টেস্ট কেস কি হবে, এই প্রত্যেকটা টেস্ট কেস এভাবে, আর একটা হয়তো আপনারা ওখানে বসিয়ে দিয়ে মানে আপনি সাবমিট করবেন। এটা থাকবে অ্যাসাইনমেন্ট। হ্যাঁ স্যার বলেন। আচ্ছা, আমরা তো বাউন্ডারি ভ্যালু অ্যানালাইসিস রেঞ্জ ডাটার উপরেই করতেছি, নাকি আমরা কোনো মানে অ্যাকুরেট ভ্যালু, যেমন এখানে যেমন 19 29 49 আছে, এইসব সিনারিওতে তো মনে হয় আমাদের বাউন্ডারি হ্যাঁ হ্যাঁ, এটাও করতে হবে। এটা কত করতে হবে? 18 19 20, তারপরে 28 29 30, হ্যাঁ 48 49 50, মানে প্রতিটার জন্য 3টা করে হবে। যেহেতু এটা রেঞ্জ ভ্যালু না, অতএব আমার কিন্তু অপটিমাম করার সুযোগ নাই। সো এখানে দেখেন, এখানে যদি 19, আচ্ছা আপনারা করেন, এটা অ্যাসাইনমেন্ট, আপনারা নিজে করলে শিখবেন ভালো। আমি বলে দিলে তো এরপরে জাস্ট কপি পেস্ট করার কোনো মানে হয় না। তার মানে আমি রুলস শিখালাম, হাউ টু design test case using equivalence class partition, and how to improve the test design technique by introducing boundary value analysis on EC. ঠিক আছে? ঠিক আছে সবার? সন্তুষ্ট? সন্তুষ্ট সবাই? আল্লাহ ভরসা স্যার। ইয়ামারিল্লাহ। শাহরিয়ার আলম কি বলেছে? শাহরিয়া আলম, এটা কি জানো? জি স্যার। শম্পা, শম্পা, শম্পা নামটা ডট ডটের মধ্যে চলে যায় আপনার, যার জন্য আমি মনে থাকে না। বুঝছেন আজকে? জি স্যার। খোদার কসম? স্যার আরেকটু দেখা লাগবে স্লাইডটা, দেন প্রপারলি বোঝা যাবে। আমি বুঝছি যে আপনি চুপ করে আছেন। এর অবস্থা কি দেখি আমি কতগুলো লোককে ফোন দিই, দাঁড়ান। সেটা হলো রিফাত নওরিন, আছেন নাকি? রিফাত নওরিন তো পেশেন্ট। কি অবস্থা, বুঝছেন আপনি? জি স্যার। একদম কনফার্ম তো? আবার লজ্জা করে বলেন না যে বুঝছি, লোকে কি বলবে। না স্যার, বুঝছি, এখন একটু রিভিউ করতে হবে আর কি। আচ্ছা, রাজনারায়ণ সাহা, রাজনারায়ণ আছেন নাকি? ওকে, দেন আমরা নেক্সট এপিসোডে চলে যাই না?